সো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা আগের এপিসোড দেখো নাই তারা প্লিজ আগের এপিসোডগুলো দেখে আসো, না হলে তোমরা এই এপিসোডটার কিচ্ছুই বুঝতে পারবা না। সো সেজন্য প্লিজ আগের এপিসোডটা চেক আউট করে আসো। আর এই সপ্তাহে আমি এই চ্যানেলে কিছু শর্টস দিব, সো যদি সেখানে রেসপন্স পাই তাহলে আমি আর দেরি না করে একটা চ্যানেল খুলে নেব। সো প্লিজ কাল থেকে তোমরা একটু শর্টস ভিডিওগুলো চেক করো। ওকে, আর বেশি কথা না বলে আজকের এপিসোডটা শুরু করা যাক। সো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, এল্ডার হমেন বলছিল এই সিক্রেট ডানজন আমাদের জায়গায় অপিয়ার হয়েছে, এজন্য এখানে শুধুমাত্র আমাদেরই অধিকার আছে, আমরা আর কাউকে এখানে প্রবেশ করতে দেব না। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের এল্ডার ম্যাংয়ের। তাকে দেখা মাত্রই লোকটা ভীষণভাবে ভয় পেয়ে যায়। এল্ডার ম্যাং সেখানে এসে বলেন যে তিনি এই ইনহেরিটেন্স কেভের এন্ট্রেন্স আনব্লক করে দিয়েছেন, যার মানে এখন যে কেউ এর ভেতরে এন্টার করতে পারে। এল্ডার ম্যাংয়ের কথা শোনার পর লোকটার মুখ থেকে আর কোনো শব্দই বের হয় না। অন্যদিকে আমাদের দেখানো হয় ফেংগিউ টাওয়ারের সেক্স লিডারকে, যিনি এল্ডার ম্যাংয়ের প্রশংসা করতে করতে বলেন, আপনি তো সেই ম্যানেজার ম্যাং তাই না, যিনি খুবই ফেমাস আর পাওয়ারফুল, আপনার সম্পর্কে অনেক শুনেছি। এটা শুনে এল্ডার ম্যাং খুব খুশি হয়ে যান। ততক্ষণে কেভ ওপেন হওয়ার পর বেশ অনেকটা সময় কেটে গেছে। দেখতে দেখতে 3টি সেক্টর ডিসাইপলস একে একে সেখানে আসতে শুরু করে। সবাই আসতে আসতে একই বিষয় নিয়ে কথা বলছিল, এই কেভ নাকি ভীষণ মিস্টিরিয়াস, যদি তারা ভেতরে যাওয়ার সুযোগ পায় তাহলে অনেক মিস্টিরিয়াস ট্রেজার পাওয়া যাবে। আপাতত কেভের ভেতরের অবস্থা পরীক্ষা করার জন্য সেরা ডিসাইপলসদের ভেতরে পাঠানো হয়েছে। এখন দেখা যাক তারা ফিরে এসে কি বলে। সবাই আলোচনা করছিল যেই সেক্টর স্টুডেন্টস সবচেয়ে বেশি ট্রেজার পাবে সেই সেক্টরটি সবচেয়ে পাওয়ারফুল হয়ে উঠবে, তাই কোনো সেক্টর ডিসাইপলসই এই সুযোগ হাতছাড়া করতে চায় না। ইয়াং কাইও সেখানে এসে পৌঁছে যায়। সে খবর পায় যে ভেতরের ইনভেস্টিগেশন করতে সিনিয়র সিস্টার সু ইয়ান গিয়েছিল। ঠিক তখনই সে এসে পৌঁছায়, আর সু ইয়ানও তখন কেভ থেকে বের হয়ে আসে। একই সঙ্গে অন্য 2 সেক্টের ডিসাইপলসরাও বাইরে এসে নিজেদের এল্ডার্সদের কাছে রিপোর্ট দিতে শুরু করে ভেতরে তারা ঠিক কি দেখেছে। এদিকে অন্য পাশে আমাদের দেখানো হয় সু মুকে, যাকে অনেক দিন পর দেখা গেল। ইয়াং কাইকে দেখে সে খুব খুশি হয়ে যায়। সে বলে, আরে এত তাড়াহুড়ো করে আমাকে ডাকা হয়েছে, কিন্তু দেখা তো কার সঙ্গে দেখা হয়ে গেল। ইয়াং কাইও তাকে সেখানে দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই ফার্স্ট এল্ডার সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে বলেন, 3টি সেক্টের লিডার সিদ্ধান্ত নিয়েছেন যে 3টি সেক্টের ডিসাইপলসই কেভের ভেতরে যাবে এবং সব ট্রেজার সবাই মিলে শেয়ার করবে। তাই এখন তিনি ইনহেরিটেন্স কেভ সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন, যেগুলো সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা সবার জন্যই একটা বড় অপরচুনিটি হতে যাচ্ছে। এখানে অনেক রেয়ার এলিক্সার পাওয়া যাবে। এল্ডারের অ্যানাউন্সমেন্ট 3টি সেক্টের ডিসাইপলসই শুনছিল, আর সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। এরপর এল্ডার আরও বলেন, তোমাদের আরেকটা বড় অপরচুনিটি থাকতে পারে, কারণ কেভ মাস্টারের ইনহেরিটেন্সও ভেতরেই রয়েছে। যদি তোমরা কেভ ভালোভাবে এক্সপ্লোর করতে পারো তাহলে সেই ইনহেরিটেন্স তোমাদের হয়ে যেতে পারে। সু ইয়ান ভেতরে গিয়ে ইনভেস্টিগেশন করার পর জানতে পেরেছে ভেতরে অনেক হিডেন রেস্ট্রিকশন এরিয়াজ রয়েছে এবং অনেক ট্র্যাপও আছে যেগুলো ভীষণ ডেঞ্জারাস। শুধু ট্রু এলিমেন্ট রেলমের কাল্টিভেটার্সরাই ভেতরে যেতে পারবে। এর নিচের রেলমের কেউ গেলে তারা ওই সমস্যাগুলো সামলাতে পারবে না এবং মারাত্মকভাবে ইনজার্ড হয়ে যাবে। এল্ডার আরও বলেন যে কেভের ভেতরে এন্ট্রি শুধুমাত্র ট্রু এলিমেন্ট রেলম এবং তার উপরের লেভেলের মানুষদেরই দেওয়া হবে। এর নিচের রেলমের ডিসাইপলস ভেতরে ঢুকতে পারবে না। এছাড়াও এই কেভের ভেতরে 30 বছরের বেশি বয়সের মানুষের এন্ট্রি সম্পূর্ণ ব্যান, তাই কোনো এল্ডারই ভেতরে যেতে পারবে না। এজন্যই তারা নিজেদের সেক্টের ডিসাইপলসদের পাঠাচ্ছে। এছাড়াও শেন অ্যাসেনশন রেলমের কাল্টিভেটার্সদেরও এন্ট্রি ব্যান করা হয়েছে, কারণ তারা এতটাই পাওয়ারফুল যে হয়তো একাই সব ট্র্যাপ ডিস্ট্রয় করে ইনহেরিটেন্স নিয়ে নিতে পারে। শেষে এল্ডার ঘোষণা করে বলেন, যদি তোমরা কেভের ভেতরে এন্টার করতে চাও তাহলে সব কিছুই তোমাদের এবিলিটির ওপর নির্ভর করবে, তোমাদের লাভ হবে নাকি ক্ষতি। এখানে এত বেশি ডেঞ্জার আছে যে তোমাদের লাইফ আর ডেথও শেষ পর্যন্ত তোমাদের এবিলিটিই নির্ধারণ করবে। এই সব কথা শোনার পর সুমু বলে, ব্রাদার ইয়াং কাই, এই সব ইনফরমেশন শুনে তো মনে হচ্ছে ভেতরে খুবই বিপদ আছে। কিন্তু ইয়াং কাই তখন খুব সিরিয়াসভাবে ভাবছিল যত বেশি ডেঞ্জার থাকবে ততই ভ্যালুয়েবল ট্রেজার পাওয়া যাবে, আর সে এই অপরচুনিটি একদমই মিস করতে চায় না। তাই সে ভেতরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এল্ডার সবাইকে সব কথা বোঝানোর পর বলেন, এখন বলো কে কে ভিতরে যেতে চাও। এল্ডারের কথা শুনে জিয়া হংচেন সামনে এসে বলে, এল্ডার, আমি জানি ভেতরে অনেক ডেঞ্জার আছে, কিন্তু আমি হার মানতে চাই না। আমি লিংশাও প্যাভিলিয়নকে রিপ্রেজেন্ট করে ভিতরে যেতে চাই। এল্ডার তার কথা শুনে খুবই ইমপ্রেস হয়ে যান। তিনি বলেন, দেখো তো আমাদের সেক্টে কত সাহসী হিরোজ আছে। এরপর তিনি যারা ভিতরে যাবে তাদের আরও কিছু হিডেন ডিটেলস বলেন, যেগুলো সু ইয়ান তাকে জানিয়েছিল।
সব তথ্য দেওয়ার পর ফেংগিউ টাওয়ারের এল্ডা শিয়াও রোহান ব্লাডি ব্যাটল গ্যাংয়ের এল্ডারকে বলেন, এখন এই জায়গা আপনাদের, তাই আপনারাই আগে আপনার ডিসাইপলসদের ভিতরে পাঠান। তারপর ফেংগিউ টাওয়ারের ডিসাইপলস যাবে, আর শেষে লিংশাও প্যাভিলিয়নের। এটা শুনে হুয়োম্যান রেগে গিয়ে বলে, তোমাদের চালাকি আমি বুঝতে পারবো না ভেবেছ? আমাকে কি এতটাই বোকা মনে করো? তোমরা মাইন্ড গেম খেলছো। তোমাদের মনে হচ্ছে আমার ডিসাইপলস আগে যাবে আর সব প্রবলেমস তাদেরই ফেস করতে হবে। বেশ ভালো প্ল্যান। তারপরও সে বলে, তবু আমাদের সেক্ট ডেঞ্জারকে ভয় পায় না। আগে যাওয়ার মানে হলো প্রথম অপরচুনিটিও আমাদেরই, আর স্পেশাল ট্রেজারও আমরা আগে পাবো, তাই আমি এতে রাজি। এরপর সে নিজের ডিসাইপলসদের একে একে কেভের ভিতরে পাঠাতে শুরু করে। তবে ব্লাডি ব্যাটল গ্যাং একটা শর্ত দেয়, যেহেতু তারা প্রথম রিস্ক নিচ্ছে, তাই অন্য সেক্টদের 3 ঘন্টা পরে এন্টার করতে হবে। সবাই এতে রাজি হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত এই জায়গাটা ব্লাডি ব্যাটল গ্যাংয়েরই টেরিটরি। অন্যদিকে ফার্স্ট এল্ডার নিজের সেক্টর ডিসাইপলসদের বলেন, মনে রেখো ভেতরে গেলে প্রচণ্ড ডেঞ্জারের মুখোমুখি হতে হবে, তাই তোমাদের একে অপরকে সাহায্য করতে হবে। কিন্তু অন্য কোনো সেক্টর ডিসাইপলসদের উপর একদমই বিশ্বাস করবে না, সেখানে কেউই বিশ্বাসযোগ্য নয়। তারা তোমাদের ভাসিয়ে ট্রেজার নিয়ে পালিয়ে যেতে পারে, তাই নিজের সেক্টর লোক ছাড়া আর কাউকে সাহায্য করার দরকার নেই। ডিসাইপলসরা বিষয়টা বুঝে যায়। ঠিক তখন ইয়াং কাইয়ের নজর পড়ে হু মেই আর তার সিস্টারের ওপর, যারা কেভের ভিতরে ঢুকছিল। ইয়াং কাই মনে মনে বলে, ওরাও এখানে এসেছে। ঠিক তখনই হঠাৎ সিনিয়র সিস্টার জিয়াও সেখানে এসে পৌঁছায় এবং সোজা এল্ডারের কাছে চলে যায়। তাকে দেখে ইয়াং কাই মনে মনে ভাবছিল, ইস, যদি আমি তার সাথে যেতে পারতাম। ইয়াং কাই যখন ভালোবাসার দৃষ্টিতে সিনিয়র সিস্টার জিয়াকে দেখছিল, তখন সু মু, যে সু ইয়ানের ভাই, হঠাৎ তাকে মনে করিয়ে দেয়, ব্রাদার ইন ল, আপনি কিন্তু আমার বোনকে ভুলে যাননি তো? ইয়াং কাই এক মুহূর্তে হুঁশে ফিরে এসে বলে, এইমাত্র তুমি আমাকে কি বললে? সুমু হাসতে হাসতে বলে, আমি আপনাকে ব্রাদার ইন ল বলেছি। কেন, কোনো প্রবলেম আছে? আসলে ইয়াংকাই তো প্রায় ভুলেই গিয়েছিল যে সুমুয়ের চোখে সে তার বোনের একমাত্র ভালোবাসা, আর সুমু এত সহজে তার বোনের প্রতিদ্বন্দ্বী আসতে দেবে না। সুমু খুব এক্সাইটেড হয়ে বলে, ব্রাদার ইন ল, ডোন্ট ওয়ারি, আমরা দুজনই ভিতরে যাব, একসাথে ট্রেজার খুঁজব, দারুণ মজা হবে। ইয়াংকাই আবার সিনিয়র সিস্টার জিয়ার দিকে তাকিয়ে হেসে মনে মনে ভাবছিল, যদি নিচে গিয়ে তার সাথে দেখা হয়ে যায় তাহলে একসাথে ট্রেজার হ্যান্ড করা যাবে। এখন দেখা যাক তার এই ইচ্ছে সত্যি হয় কি না। এরপর সিন দেখানো হয় 3 ঘন্টা পরে। সেখানে সুমু তো বেচারা অপেক্ষা করতে করতে ইয়াংকাইয়ের কাঁধের ওপরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঠিক তখনই তাদের টার্ন এসে যায়। এল্ডার্স সবাইকে লাইন করে ভিতরে ঢুকতে বলেন। ইয়াংকাই আর সুমুও জাম্প দিয়ে কেভের ভিতরে নেমে পড়ে। ভিতরে গ্র্যাভিটি অনেক কম ছিল, তাই ইয়াংকাইয়ের ল্যান্ড করতে একটু সময় লাগে। ভিতরে জায়গাটা ভীষণ সুন্দর ছিল। চারপাশে ঘুরে ঘুরে দেখতে গিয়ে সে বুঝতে পারে সুমু তার সাথে নেই, মনে হয় তারা আলাদা হয়ে গেছে। একটু সামনে এগিয়ে যেতেই ইয়াংকাই সেখানে অনেক ইয়াং সিডস দেখতে পায়। সেগুলো দেখেই তার চোখ জ্বলে ওঠে, কিন্তু সে সেগুলো তুলতে যাওয়ার আগেই তার নজর পড়ে দুজন অন্য সেক্টর ডিসাইপলসের ওপর, যারা লুকিয়েছিল। তাদের দেখে সে বলে, তোমরা দুজন কে? তারা কোনো ট্রাবল চাইছিল না, তাই সরাসরি এসে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে শুরু করে। ছেলেটা বলে, আমার নাম নিয়ং, আমি লিংশিও প্যাভিলিয়নের গ্র্যান্ড এল্ডারের ডিসাইপল। আমার কাল্টিভেশন চি মোমেন্টাম রেলমের 3rd লেভেলে। ইয়াংকাইও সামনে এসে বলে, আমিও লিংশিও প্যাভিলিয়নের ডিসাইপল। ইয়াংকাই নিজের কাল্টিভেশন সাপ্রেস করে রেখেছিল, তাই সে বলে, আমি কাইওয়েন রেলমের 7th লেয়ারে আছি। তারা দুজনেই লিংশাও প্যাভিলিয়নের হলেও সেখানে ফাংইউ টাওয়ারের একজন ডিসাইপলকে দেখে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? মেয়েটি খুবই পোলাইট ভঙ্গিতে বলে, আমার নাম দু ইয়েশাং, আমি ফাংইউ টাওয়ারের ডিসাইপল। আমার কাল্টিভেশন চি মোমেন্টাম রেলমে। তাকে দেখে ইয়াংকাই মনে মনে বলে, কি ডেলিকেটভাবে সে নিজেকে প্রেজেন্ট করল, কিন্তু তাকে দেখে বোঝাই যায় না যে তার কাল্টিভেশন এত হাই। নিয়ং সামনে এগোনোর কথা বলছিল, ঠিক তখনই সেখানে আরেকজন মেয়ে এসে হাজির হয়। সেও লিংশিয়াও প্যাভিলিয়নেরই ডিসাইপল। আর সে আর কেউ নয়, মার্কেটে ইয়াংকাইয়ের সাথে বার্গেন করা সেই মেয়েটাই। তাকে দেখে ইয়াংকাই বলে, তুমি এখানে? মেয়েটি হেসে বলে, কি কোইন্সিডেন্স, আবার দেখা হয়ে গেল। তারপর সে ইয়াংকাইকে জিজ্ঞেস করে, এরা কি তোমার ফ্রেন্ডস? ইয়াংকাই বলে, না না, আমি এদের সাথে এখানেই দেখা করেছি, একেবারে এখনই। এটা শুনে মেয়েটি বলে, ঠিক আছে, আগে আমি নিজের ইন্ট্রোডাকশন দিই। আমার নাম ল্যান্সি, আমি লিংশিয়াও প্যাভিলিয়নের ডিসাইপল। আমার কাল্টিভেশন চি মোমেন্টাম রিয়েলমের 7th লেয়ার।
এরপর বাকিরাও একে একে ল্যান্সিয়ের সামনে নিজেদের পরিচয় দেয়। সবার কথা শোনার পর ল্যান্সি বলে, তোমাদের কাল্টিভেশন শুনে মনে হচ্ছে এখানে আমার কাল্টিভেশনই সবচেয়ে হাই, তাই সামনে আমি যাব, আমি পথ লিড করব, তোমরা আমাকে ফলো করবে। নিয়ং তো তার সিনিয়র সিস্টারের জন্য একেবারে প্রস্তুতি ছিল। নিয়ংয়ের সাথে ডু ইলসাঙ্গ তাকে ফলো করতে রাজি হয়ে যায়। ইয়াংকাই তখন বুঝতে পারে শেষে এসে উপস্থিত হলেও এই মেয়েটা এত ইন্টেলিজেন্ট যে সবাইকে নিজের নেতৃত্ব মানতে বাধ্য করে ফেলেছে। নিশ্চয়ই তার মধ্যে কিছু বিশেষ আছে। এরপর ল্যান্সি আরেকটা বিষয় পরিষ্কার করে দেয়। সে বলে, সামনে এগোতে গিয়ে যে ট্রেজার পাওয়া যাবে তা সবার কন্ট্রিবিউশন অনুযায়ী ডিভাইড হবে। যেমন যে সবচেয়ে বেশি ফাইট করবে বা যে সবচেয়ে বেশি মনস্টার্স মারবে সেই সবচেয়ে বেশি ট্রেজার পাবে। সবাই এতে অ্যাগ্রি করে এবং তার পিছনে হাঁটতে শুরু করে। ইয়াংকাই মনে মনে ভাবছিল, এই মেয়েটা শুধু প্রেজেন্স দিয়েই সবাইকে নিজের কথা মানতে বাধ্য করে ফেলল। মুখটা একটু গম্ভীর করে এসব ভাবছিল সে। তখন ডু ইয়েসাং তাকে দেখে বলে, চিন্তা করো না, তুমিও খুব তাড়াতাড়ি চি মোমেন্টাম রিয়েলমে পৌঁছে যাবে, শুধু কাল্টিভেশনের ওপর ফোকাস রাখো। এটা বলে সে সামনে চলে যায়। ইয়াংকাই মনে মনে ভাবে, কি কাইন্ড হার্টেড মেয়ে, মনে করছে আমি আমার কাল্টিভেশন নিয়ে চিন্তিত, তাই আমাকে চিয়ার আপ করার চেষ্টা করছে। ঠিক তখনই ইয়াংকাই সামনে এগিয়ে যাওয়া টিমকে থামিয়ে বলে, আমি এখানে ইয়াংস্টোনস কালেক্ট করতে চাই, তোমরা চাইলে তোমরাও কালেক্ট করতে পারো। ইয়াংকাইকে স্টোনস তুলতে দেখে ল্যান্সি বলে, সামনে আরও স্পেশাল ট্রেজার আছে, এখন যদি এই স্টোনস তুলে নাও, পরে যদি ট্র্যাপে পড়ে যাও তাহলে এগুলো তোমার জন্য বার্ডেন হয়ে যাবে, তখন স্পিড বাড়াতে আর ফাইট করতে এগুলো ফেলে দিতেই হবে। কিন্তু ইয়াংকাই বলে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি এগুলো আমার বডিতে এমনভাবে হাইড করব যে এগুলো আমার জন্য কোনো প্রবলেম হবে না। ল্যান্সি বলে, ঠিক আছে, নিজের ভালো মন্দ তুমি নিজেই বুঝবে। তারপর সে সামনে চলে যায় আর বাকিরাও তার সাথে এগিয়ে যায়। ইয়াংকাই অর্ধেক স্টোনস কালেক্ট করে এবং বাকি স্টোনসের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে। ধীরে ধীরে সেই স্টোনসের ইয়াং এনার্জি তার মেরিডিয়ান্স দিয়ে প্রবাহিত হয়ে ইয়াং লিকুইডে কনভার্ট হতে শুরু করে। এনার্জি অ্যাবজর্ব করতে করতে বলে, এই স্টোনস কখনোই আমার জন্য বার্ডেন হবে না। এদিকে সামনে এগোতে এগোতে ল্যান্সি আর তার টিম একটা সাসপিশিয়াস এরিয়াতে পৌঁছে যায়। জায়গাটার এনভায়রনমেন্ট তাদের কাছেও অদ্ভুত লাগছিল। ঠিক তখনই তারা ব্লাডি ব্যাটল গ্যাংয়ের এক ভীত ডিসাইপলকে দেখতে পায়, যে যেন কারো থেকে লুকিয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলে সে চুপ থাকতে ইশারা করে। সে যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকাতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে বিশাল স্টোন মনস্টার্স ছিল, যারা ইতিমধ্যেই এক ডিসাইপলকে মেরে ফেলেছে। সামান্য শব্দ হলেই তারা সতর্ক হয়ে উঠছিল, আর তখনই তাদের নজর পড়ে এই ডিসাইপলসদের উপর। প্যানিকে তারা ভয়ে চিৎকার করে ওঠে আর স্টোন মনস্টার্স তাদের দিকে অ্যাটাক করতে এগিয়ে আসে। আতঙ্কে তারা কিছুই বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই পিছন থেকে এক পাওয়ারফুল ফায়ার অ্যাটাক এসে দুটো স্টোন মনস্টারের উপর আঘাত করে। সঙ্গে সঙ্গে সেখানে এক ভয়ঙ্কর ব্লাস্ট তৈরি হয়। আর এই অ্যাটাক আর কেউ নয়, এই পার্টের শুরুতেই দেখানো আমাদের ইয়াংকাই করেছে। তারই ডেঞ্জারাস অ্যাটাকের কারণে দুইটা মনস্টার কিছুক্ষণের জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর বাকিদের সুযোগ মিলে যায়। ইয়াংকাই তখন সবাইকে বলে, আলাদা হয়ে ছড়িয়ে পড়ো, তাহলে স্টোন মনস্টার্স একসাথে অ্যাটাক করতে পারবে না, কিছু সময়ের জন্য কনফিউজ হয়ে যাবে। সবাই ঠিক তাই করে। ডু ইয়েসাং দৌড়ে এসে ইয়াংকাইয়ের পিছনে দাঁড়ায়, কারণ ইয়াংকাই আর ডু ইয়েসাং মিলে এক একে স্টোন মনস্টার্স সামলাতে যাচ্ছিল। ইয়াংকাই তার ইয়াং ড্রপ ব্যবহার করে মনস্টারের একটা হাত ছিঁড়ে ফেলে। এতে মনস্টার রেগে গিয়ে অন্য হাতের পাওয়ার আনলিশ করে অ্যাটাক করতে যায়। মনস্টারকে অ্যাটাক করতে দেখে ইয়াংকাই ভাবে এর অন্য হাত ডিস্ট্রয় করাও হয়তো সহজ হবে, কিন্তু সেটা ছিল তার ভুল ধারণা। হঠাৎই মনস্টার এক শক্তিশালী বম্ব অ্যাটাক করে দুজনকেই পিছনে ঠেলে দেয়। তারা পিছনে স্লাইড করে অনেক দূরে সরে যায়। ইয়াংকাই অবাক হয়ে ভাবে, এর দ্বিতীয় পাঞ্চ এত পাওয়ারফুল কিভাবে? প্রথম হাতটা তো খুবই উইক ছিল, আমার অ্যাটাকের পর তো এটা দুর্বল হওয়ার কথা, কিন্তু এটা তো আগের চেয়েও স্ট্রং লাগছে, এটা কিভাবে সম্ভব? ইয়াংকাই সেই স্টোন মনস্টারের কোনো উইকনেসই খুঁজে পাচ্ছিল না। এগুলো সব দেখে শ্যাং আমাদের ইয়াংকাইকে একটি সাজেশন দেয় যে আপাতত আমাদের কোথাও লুকিয়ে যাওয়া উচিত। তারপর লুকিয়ে বসেই আমরা ঠিক করব কি প্ল্যান বানিয়ে অ্যাটাক করা যায়। তারা এই ব্যাপারে কথা বলছিল, ঠিক তখনই সেখানে হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। ধীরে ধীরে সেই স্টোন মনস্টার তার দ্বিতীয় হাতটাও রিবিল্ড করে ফেলে। এখন যখন তার দুই হাতই পুরো ঠিক হয়ে গেছে, তখন সে এক ভয়ঙ্কর পাওয়ারফুল জাম্প দিয়ে তাদের দুজনকে আলাদা করে দেয়। সে সেই পাঞ্চ মাটিতে মেরেছিল,
তবুও দুজন উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে। মনোযোগ দিয়ে সেই স্টোন মনস্টারকে দেখলে বোঝা যায় তার শরীরের এক পাশে ইয়েন এনার্জি আর অন্য পাশে ইয়াং এনার্জি রয়েছে। সে যখন এই দুই এনার্জি কম্বাইন করে শ্যাংয়ের উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখন সে নিচু হয়ে সেই অ্যাটাক ডজ করে ফেলে। কিন্তু এটা দেখেই সেই স্টোন মনস্টার আবার মাটিতে এক ঘুষি মারে, ফলে মাটির নিচের দিকে ধসে যায়। এই এফেক্টের কারণে শ্যাং দ্রুত সরে যায়। ইয়াংকাই আবার সেই স্টোন মনস্টারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য তার কাছে চলে আসে, কিন্তু এবার তার আক্রমণ অনেক বেশি দ্রুত ছিল। সুযোগ পেতেই ইয়াংকাই উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সে শ্যাংয়ের হাত ধরে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা দুজন একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সেই মনস্টার তাদের খুঁজতে গিয়ে আশেপাশের সব পাথর ভাঙতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল যে তারা এখানেই কোথাও লুকিয়ে আছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে যখন তারা দুজন একটু বাঁচার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, তখনই শ্যাং লক্ষ্য করে যে ইয়াংকাই তার হাত ধরে আছে। এতে তার হার্টবিট হঠাৎ দ্রুত হয়ে যায়। এরপর সে যখন দেখছিল যে স্টোন মনস্টার তার পাওয়ার রিলিজ করে এক একে পাথর ভেঙে ফেলছে, তখন সে বলে, সিনিয়র ব্রাদার ইয়াং, আপনি কি লক্ষ্য করেছেন এই স্টোন মনস্টারের শরীরের ভেতরে ইন আর ইয়াং এনার্জি দুটোই আছে, আর তার বডিতে এই সাইন্সগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তার শরীরের এই সাইন্সগুলোর কি কোনো মানে থাকতে পারে? তার কথা শুনে ইয়াং কাইয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে বলে, তুমি দারুণ একটা জিনিস নোটিস করেছ। আমার মনে হয় যদি তার শরীরের ইন আর ইয়াং এনার্জিকে ক্ল্যাশ করানো যায়, তাহলে সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এরপর ইয়াংকাই শ্যাংকে বলে, আমি একটা কাজ করি, আমি তার ডান দিকের আর্মে অ্যাট্যাক করব আর তুমি বাম আর্মে অ্যাট্যাক করবে। আমরা একসাথে অ্যাট্যাক করব, দেখি কি রেজাল্ট হয়। এটা শুনে শ্যাং একটু লজ্জা পেয়ে যায়, কারণ ইয়াংকাই খুব কোমলভাবে তার হাত ধরে তাকে হেল্প চাইছিল। সে বলছিল, এই সময়টায় শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাকে কোনো বিপদে ফেলব না। অবশেষে শ্যাং রাজি হয়ে যায়। এরপর ইয়াংকাই আবার তার হাত ধরে সেই মনস্টারের সামনে চলে যায়। মনস্টার তাদের সামনে দেখেই রাগে অ্যাট্যাক করতে শুরু করে, ফলে তারা আবার পিছিয়ে যেতে থাকে। কিন্তু সুযোগ বুঝে ইয়াংকাই তার ইয়াং লিকুইড ব্যবহার করে মনস্টারের উপর অ্যাট্যাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে শ্যাংও তার পাওয়ার রিলিজ করে মনস্টারকে হিট করার চেষ্টা করে। তাদের দুজনের একসাথে অ্যাটাকে হিট হওয়ার পর মনস্টার কিছুক্ষণের জন্য ডিসব্যালেন্স হয়ে যায়। সুযোগ পেয়ে ইয়াংকাই আর শ্যাং দ্রুত এগিয়ে যায় এবং একসাথে কাউন্ট করতে করতে মনস্টারের উপর অ্যাটাক করে। তারা দুজনেই নিজের নিজের এনার্জি রিলিজ করে মনস্টারের পাম্পসে আঘাত করে, যেটা সে নিজের পাম্পস দিয়ে ব্লক করার চেষ্টা করছিল। কিন্তু একসাথে ইন আর ইয়াং এনার্জির আঘাতে মনস্টার মুহূর্তের মধ্যেই পাথরের স্তূপে পরিণত হয়ে যায়। মনস্টারটাকে সফলভাবে হারানোর পর তারা দুজনই খুব খুশি ছিল। ঠিক তখনই হঠাৎ তারা একটি আওয়াজ শুনতে পায়। পিছনে তাকিয়ে তারা দেখে বাকি মনস্টারগুলো তাদের সঙ্গীদের ভয়ানক অবস্থায় ফেলে দিয়েছে। নেংগ্যাংকে তো সেই মনস্টার তুলে তুলে দেওয়ালে ছুঁড়ে মারছিল। আরেকটি মনস্টারের সাথে সিনিয়র সিস্টার ল্যান এবং ফেঙ্গিউ টাওয়ারের সেই স্টুডেন্ট লড়াই করছিল, যে প্রথমে এই মনস্টারগুলো লক্ষ্য করেছিল। ইয়ং অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এই মনস্টারের সাথে সরাসরি লড়তে পারছিল না, তবে সে মনস্টারটাকে ডিস্ট্র্যাক্ট করছিল, যাতে সেটি ফেঙ্গিউ টাওয়ারের স্টুডেন্টের দিকে অ্যাটাক করতে যায়। সেই অ্যাটাক ব্লক করার জন্য ইয়াংকাই এবং শ্যাং সামনে চলে আসে। তারা নিজেদের পাওয়ার শেয়ার করে মনস্টারটাকে থামাতে সফল হয়। এদিকে ইয়াংকাইকে এটা করতে দেখে ইয়ংয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে অন্য মনস্টারটাকে ট্র্যাপ করে নিজের পেছনে দৌড়াতে থাকে এবং ফেঙ্গিউ টাওয়ারের সেই ডিসাইপলের সামনে এসে হঠাৎ সরে যায়, ফলে মনস্টার সরাসরি তার উপর অ্যাটাক করতে শুরু করে। সেই ডিসাইপল তার স্পিরিচুয়াল এনার্জি রিলিজ করে নিজেকে ব্লক করার চেষ্টা করছিল, কিন্তু তার এনার্জি যথেষ্ট ছিল না, ফলে মনস্টার তাকে আহত করতে সফল হয়। এই সুযোগে সেই স্টোন মনস্টার দুর্বল ডিসাইপলটির পেছনে লাগে, যাতে তাকে মেরে ফেলতে পারে। কিন্তু ইয়াংকাই এটা হতে দিতে চায় না, তাই সে তার ইয়াং এনার্জি রিলিজ করে মনস্টারের মাথায় এক জোরালো কিক মেরে বসে। ইয়াংকাইকে সেই ডিসাইপলের জীবন বাঁচাতে দেখে ইয়ং ভীষণ রেগে যায়। সে বুঝতেই পারছিল না কেন ইয়াংকাই অন্য সেক্টের ডিসাইপলদের সাহায্য করছে। ইয়াংকাইয়ের আঘাতে মনস্টার মাটিতে পড়ে যায়। এরপর শ্যাং এবং ইয়াংকাই আবার নিজেদের পাওয়ার ব্যবহার করে মনস্টারটাকে টুকরো টুকরো করে ফেলে, কারণ তারা বুদ্ধি করে মনস্টারটা ওঠার আগেই তার পায়ে অ্যাটাক করেছিল। ফলে আবার ইন এবং ইয়াং এনার্জি ক্ল্যাশ হয় এবং মনস্টার ধ্বংস হয়ে যায়। সিনিয়র সিস্টার ল্যান তখনও আরেক মনস্টারের সাথে লড়াই করে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু এটা দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝে ফেলে যে নিশ্চয়ই এরা এই মনস্টারদের বিরুদ্ধে অ্যাটাক করার উপায় বের করেছে।
তারা দুজন একসাথে অ্যাটাক করছে। মনে হচ্ছে মনস্টারদের বডিতে থাকা সাইন্সগুলোর নিশ্চয়ই কোনো অর্থ আছে। হয়তো তারা নিজেদের ইয়েন আর ইয়াং এনার্জি ব্যবহার করে মনস্টারের বডির এনার্জি ক্ল্যাশ করিয়েছে। ল্যান যে খুব বুদ্ধিমতী, দ্রুত সব বুঝে যায়। সে ইয়াংকে ডেকে বলে, শোনো, আমাদের একসাথে অ্যাটাক করতে হবে সেই মনস্টারের পামে, যেখানে মার্ক আছে। আমি ইয়াং মার্কে অ্যাটাক করব, আর তুমি ইয়েন মার্কে অ্যাটাক করো। প্রথমে ল্যান পিছন থেকে মনস্টারের পিঠে অ্যাটাক করে তাকে ডিস্ট্র্যাক্ট করে। তারপর ইয়াং তার হাত সরিয়ে দেয়। এরপর তারা দুজনই নিজের নিজের এনার্জি রিলিজ করে জাম্প দিয়ে একসাথে মনস্টারের পামজে আঘাত করে। ফলস্বরূপ সেই মনস্টারটাও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই লড়াই করতে করতে তাদের এনার্জি প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। তখন তাদের চোখ পড়ে ইয়াংয়ের দিকে, যে ফেঙ্গে টাওয়ারের সেই ডিসাইপলদের স্পিরিচুয়াল এনার্জি দিয়ে হিল করছিল। ইয়াংয়ের ইশারায় ল্যান মনস্টারের ভাঙা টুকরোগুলো খুঁজে দেখে এবং সেখান থেকে একটি আর্থ লেভেল মার্শাল স্কিল খুঁজে পায়, যা ইয়াং অ্যাট্রিবিউটের একটি ছোট্ট স্কালের মতো স্টোন ছিল। এটা দেখে ল্যান বলে, আমার তো ইয়েন এনার্জি আছে, আমি এই ইয়াং অ্যাট্রিবিউটের স্কিল দিয়ে কি করব? তখন ইয়াং অন্য মনস্টারটাকে খুঁজে দেখে এবং সেখানে ইয়েন মার্শাল স্কিলের স্টোন খুঁজে পায়। সে সেটা ল্যানকে দেখিয়ে বলে, সিনিয়র সিস্টার, আমরা কি এগুলো এক্সচেঞ্জ করতে পারি? কারণ আমি ইয়াং এনার্জি প্র্যাকটিস করি, তাই এই ইয়াং অ্যাট্রিবিউট আমার জন্য ঠিক হবে। তাদের এভাবে ট্রেজার শেয়ার করতে দেখে শ্যাং খুব রেগে যায়। সে বলে, ভুলে যেও না, এই মনস্টারটাকে ইয়াং মেরেছে, তাই ইয়াং এনার্জির অ্যাট্রিবিউটটা তাকে দেওয়া উচিত। কিন্তু ল্যান খুব চালাক ছিল। সে বলে, দেখো, এই সব মনস্টার আমরা সবাই মিলে মেরেছি, তাই তুমি এভাবে জাজমেন্টাল হতে পারো না। আমরা আগেই বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন তখনই হবে যখন সবাই কন্ট্রিবিউশন করবে, আর এই মনস্টার মারার ক্ষেত্রে কোনো এক ব্যক্তির অবদান ছিল না, বরং দুজন করে একটি করে মনস্টার মেরেছে, তাই মার্শাল স্কিল একজনকে দেওয়া ঠিক নয়। তাছাড়া আমরা তো মনস্টারের উইকনেস জেনে গেছি। আমার বিশ্বাস এখানে আরও অনেক আছে। আমরা যখন বাকি মনস্টারগুলো মারব, তখন মার্শাল স্কিল সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে। আপাতত এই স্টোন দুটো আমার আর ইয়ংয়ের কাছেই থাকুক। এটা শুনে শ্যাংয়ের রাগ আরও বেড়ে যায়, কারণ সে জানত ইয়াং এই জিনিসটা পাবার যোগ্য। কিন্তু ইয়াং তাকে শান্ত করি বলে, সিনিয়র সিস্টার লান ঠিকই বলছে, আমরা টেকনিক জেনে গেছি, আর আমরা আরও অনেক মনস্টার মেরে এই রেজাল্টস পেতে পারি। তাই ভালো হবে যদি আমরা মনস্টার খুঁজতে থাকি। কিছুক্ষণ পর তারা ইয়াং কাইকে দেখতে পায়, যে নিজের সাথে 3টি মনস্টার অ্যাট্রাক্ট করে তাদের দিকেই দৌড়ে আসছে। মনে হচ্ছিল ইয়াং কাই ইচ্ছে করেই এই মনস্টারগুলোর রাগ বাড়িয়ে দিয়েছে, কারণ তারা ভীষণ রাগে তার পেছনে ধাওয়া করছিল। দৌড়াতে দৌড়াতে ইয়াং চিৎকার করে বলে, সাইডে সরে যাও, না হলে একসাথে সব মনস্টার তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তোমরা প্রত্যেকে একটি করে বেছে নিয়ে অ্যাটাক শুরু করো। সবাই অবাক হয়ে যায়, একাই এতগুলো মনস্টার এখানে টেনে নিয়ে এসেছে। এরপর সবাই মিলে সেই মনস্টারগুলোর সাথে লড়াই শুরু করে। তারা যে টেকনিক শিখেছিল সেটাই ফলো করে খুব সহজেই মনস্টারগুলোকে হারাতে থাকে। এবার তাদের মধ্যে কেউই আহত হয় না, বরং তারা বেশ সহজেই সব মনস্টার মেরে ফেলে। সব মনস্টার মারতে তাদের বেশ সময় লেগে যায়, আর শেষে সবাই ক্লান্ত হয়ে বসে পড়ে, কারণ প্রত্যেকে নিজের কাজ শেষ করেছে। এখানে ইয়াং কাইয়ের প্রতি বেশ ইমপ্রেস হয়ে বলে, তুমি সত্যিই অসাধারণ, একসাথে এতগুলো মনস্টার টেনে আনছো, একটু হলে তো তুমি আমাদের মেরেই ফেলতে। অন্যদিকে লান জানায় যে বাকি সব মনস্টার ফাঁপা ছিল। সে বলে, আমি শুধু 2টা ইন প্যার আর 2টা ইয়াং প্যার পেয়েছি, অর্থাৎ এতগুলো মনস্টার মারার পরও তাদের হাতে মাত্র 4টি ট্রেজার এসেছে। সে স্টোনগুলো বের করে দেখিয়ে বলে, আমার মনে হয় না যে সবাই এগুলো পাবে। নিয়ম অনুযায়ী ইয়াং কাইয়ে বেশি মনস্টার মেরেছে, তাই তার 2টা পাওয়া উচিত। শ্যাং এখনও রেগেছিল। সে ভাবছিল ল্যানের এত সাহস কিভাবে হয় এখনও কন্ট্রিবিউশনের কথা বলার, যখন এটা একদমই ফেয়ার নয়। ইয়াংকাই তাকে শান্ত করে বলে, আমার মনে হয় সিনিয়র সিস্টার ল্যানের সাজেশন ঠিক আছে। ল্যান বলে, আমরা অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি, এখন সামনে এগোনো উচিত। আগের মতোই আমি পথ লিড করব। ফেংইউ টাওয়ারের সেই ডিসাইপল যেন ল্যানের সাথে যেতে চাইছিল না, সে একটু দ্বিধায় ছিল। তখন ইয়ং তাদের ইন্টারাপ্ট করে বলে, সিনিয়র সিস্টার ল্যান আমাদের টিমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, তাই সামনে এগোতে হলে তাকে একদম পিছনে রাখা উচিত, যাতে সে আমাদের প্রোটেক্ট করতে পারে। আর ইয়াং কাইয়ের কাল্টিভেশন সবচেয়ে কম, তাই তাকে সামনে রাখা উচিত। যদি কোনো ডেঞ্জার আসে, সে কিছুক্ষণ সামলে নেবে, ততক্ষণে আমরা প্রিপেয়ার হয়ে যাব। এটা শুনে শ্যাংয়ের মাথা পুরো ঘুরে যায়। সে বলে, তুমি কি পাগল? তুমি চাও ইয়াং কাই সব বিপদে পড়ুক? যদি এমন হয় যে তোমাদের ডেঞ্জার সামলাতে সময় দরকার, তাহলে আমি লিড করব।
ইয়াংকাই তাকে এত উত্তেজিত দেখে বলে, শান্ত হও, শান্ত হও, আমি সামনে যেতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। এটা বলে সে তার ইয়াং ড্রপ ব্যবহার করতে শুরু করে যাতে সামনে পথ পরিষ্কারভাবে দেখতে পারে। শ্যাং কোনোভাবেই ইয়াংকাইকে একা ছাড়তে তওয়ায়নি, তাই সে তার পেছনেই চলে যায়, বলল, আমি তোমার সাথেই সামনে যাব। তারা সামনে এগিয়ে গেলে বাকি তিনজনও সাবধানে ধীরে ধীরে পেছন থেকে এগোতে থাকে। সামনে ছিল পাথুরে পথ, যেখানে সরু সরু গলিপথ দিয়ে এগোতে গিয়ে প্রচণ্ড বিপদের মুখোমুখি হতে হচ্ছিল। এগোতে এগোতে ইয়াংকাই শ্যাংকে সাহায্য করছিল আর মনে মনে ভাবছিল সামনে মার্শাল স্কিল পাওয়া যাক বা না যাক, সে ল্যানের ওপর আর ভরসা করবে না, কারণ সে কখনোই ফেয়ার ডিস্ট্রিবিউশন করবে না, বরং সুযোগ পেলেই কোনো না কোনো অজুহাতে তাকে পথ থেকে সরিয়ে দেবার চেষ্টা করবে। তার বার্গেনিং স্কিল সম্পর্কে ইয়াংকাই আগেই বুঝে গেছে। পাথুরে পথ পার হওয়ার পর তারা এক খোলা জায়গায় পৌঁছায়। সামনে এগোতেই তারা একটি বিশাল দরজা দেখতে পায়। ইয়াংকাই দরজাটি খুলে ভেতরে ঢুকতেই তাদের সবার শরীর থেকে ধীরে ধীরে এনার্জি অ্যাবজর্ব হতে শুরু করে। তারা বুঝতেই পারছিল না তাদের সাথে কি হচ্ছে। তার আগেই সেখানে আরেকটি স্টোন মনস্টার উপস্থিত হয়, যেটা আগেরগুলোর চেয়ে 10 গুণ বড়। আসলে এই মনস্টার তাদের এনার্জি দিয়ে অ্যাক্টিভেট হয়ে উঠেছিল, আর ইয়াংকাই এটা বুঝে ফেলেছিল। সে বুঝতে পারছিল না এত শক্তিশালী মনস্টার কিভাবে শুধু তাদের এনার্জি অবজর্ব করেই রিজেনারেট হয়ে গেছে। মনস্টার জেগে উঠেই এক প্রচণ্ড রোর করে সবাইকে পেছনে ঠেলে দেয়। স্টোন মনস্টার যখন দাঁড়িয়ে রাগে গর্জন করতে থাকে, তখন সবাই সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, মনস্টার পাথর ব্যবহার করে দরজাটা পুরো সিল করে দেয়, ফলে পালানোর আর কোনো পথ থাকে না। স্টোন মনস্টার তার পাম ব্যবহার করে সবাইকে চেপে মারার চেষ্টা করে। প্রথম অ্যাটাক তারা ডজ করে ফেলে, দ্বিতীয় অ্যাটাক শ্যাংয়ের উপর পড়তে যাচ্ছিল। ঠিক তখন পাশ থেকে জাম্প করে ইয়াংকাই সেই স্টোন মনস্টারের পামে এক প্রচণ্ড পাঞ্চ মেরে বসে। সাথে সাথেই তার হাত ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরেকবার ইয়াংকাই শ্যাংয়ের জীবন বাঁচিয়ে ফেলে। কিন্তু যেমন আমরা জানি, সেই স্টোন মনস্টার পুরোপুরি ডিস্ট্রয় হবে না যদি তার কোনো একটি অ্যাট্রিবিউটের উপর অ্যাটাক করা হয়। এখানেও ঠিক তাই হচ্ছিল। ইয়াংকাই অ্যাটাক করার পরও সেই স্টোন মনস্টার এনার্জি অবজর্ব করতে করতে নিজের হাত আবার রিবিল্ড করে ফেলেছিল। এবার তো সে শ্যাংসহ ইয়াংকাইকেও নিজের পাম দিয়ে চেপে পিষে ফেলতে যাচ্ছিল। কিন্তু সে অ্যাটাক থ্রু করার পর ইয়াংকাই আর শ্যাং একসাথে সেখানে একটি ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়। তবে তার বিশেষ কোনো প্রভাব পড়েনি, কারণ সেই মনস্টার ব্যারিয়ার ভেঙে তাদের দুজনকে হিট করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারা দুজনেই পাথরে আঘাত খেয়ে নিচে পড়ে যায়। এদিকে অন্যদিকে আমরা সেই স্টোন মনস্টারকে দেখতে পাই, যে আবার তাদের এনার্জি ব্যবহার করে আশপাশের পাথর অবজর্ব করে আরও বড় হতে শুরু করেছে। এখন তো তার আইজও গ্লো করতে শুরু করেছে, আর তার অরা আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এটা দেখে ইয়াংকাইয়ের টিম মেম্বার্স ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু অন্যদিকে ইয়াংকাই নিজেকে সামলে নিয়ে বলে যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটাও ঠিক আগেরটার মতোই একটি স্টোন মনস্টার, শুধু সাইজ একটু বড় হয়েছে, তাতে কি হয়েছে, আমরা একই টেকনিক ফলো করব, একসাথে এর ইন এবং ইয়াং এনার্জির মার্কসে অ্যাটাক করব, আর এবার আমাদের সবাইকে মিলে অ্যাটাক করতে হবে। ইয়াংকাই এভাবে বলতেই মেয়েরা এক পাশে আর ছেলেরা অন্য পাশে সরে যায়। তাদের সবাইকে দ্রুত নিজের দিকে আসতে দেখে সেই স্টোন মনস্টার নিজের হাত পা ব্যবহার করে তাদের পিষে ফেলতে চেষ্টা করছিল। কিন্তু তাদের মুভমেন্ট খুবই ফাস্ট ছিল, তাই তারা এই অ্যাট্যাক্স খুব সহজেই ডজ করে ফেলেছিল। এদিকে স্টোন মনস্টার নিজের হাত ব্যবহার করে শ্যাংকে হিট করতে যাচ্ছিল, তখন সে লাফিয়ে উঠে সরাসরি তার হাতের উপরেই উঠে যায়। এখানে ইয়াংকাই আর বাকি ছেলেরা নিজেদের এনার্জি রিলিজ করে সেই মনস্টারের ইন এনার্জিওয়ালা অ্যাট্রিবিউটের টার্গেট করে দিয়েছিল। অ্যাট্যাক হিট হতেই তার হাত টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে দুই মেয়েও আকাশে জাম্প করে নিজেদের ইয়েন এনার্জি ব্যবহার করে সেই মনস্টারের ইয়াং অ্যাট্রিবিউটওয়ালা মার্কে শক্তিশালী অ্যাটাক করে বসে। এর ফলে মনস্টারের দুটো হাতই ভেঙে নিচে পড়ে যায় এবং সে ব্যালেন্স হারিয়ে সেখানেই পড়ে যায়। মনস্টার নিচে পড়তেই চারদিকে প্রচুর স্মোক ছড়িয়ে পড়ে। ইয়াংকাইয়ের টিম এই অ্যাট্যাকের পর অনেকটাই রিল্যাক্স হয়ে গিয়েছিল, কারণ তারা ভাবছিল স্টোন মনস্টার মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরই আশপাশ থেকে আবার এনার্জি কালেক্ট হতে শুরু করে। ছোট ছোট পাথরের টুকরো আবার সেই স্টোন মনস্টারের বডিতে লেগে যেতে শুরু করে।
এমনকি যে হাত ইয়াংকাই আর তার টিম মিলে ভেঙে ফেলেছিল সেটাও দ্রুত আবার সেই স্টোন মনস্টারের দিকে ফিরে যেতে থাকে। আর ফিরে যাওয়ার পথে ফেংইউ টাওয়ারের সেই ছেলেটির ওপর অ্যাট্যাক করতে যাচ্ছিল। ইয়াংকাই দ্রুত তাকে ওয়ার্ন করে দেয়, ফলে সে ছেলেটি পিছিয়ে গিয়ে অল্পের জন্য সেই ভয়ঙ্কর অ্যাট্যাক থেকে বেঁচে যায়। নিজের বডি আবার বিল্ড করতে করতে স্টোন মনস্টার একটি ভয়ঙ্কর ফিস্ট তৈরি করে সরাসরি সেই মোটা লোকটার উপর অ্যাট্যাক করতে যায়। কিন্তু অ্যাট্যাক পড়ার আগেই ইয়াংকাই আবার মাঝখানে লাফ দিয়ে সেই অ্যাট্যাকটি টচ করে নেয়। এতে স্টোন মনস্টার ভীষণ রেগে যায় এবং ইয়াংকাইকে তুলে মাটিতে আছাড় মারে। স্টোন মনস্টারের পাঞ্চ এতটাই শক্তিশালী ছিল যে চারপাশের মাটি প্রবলভাবে কেঁপে ওঠে। ইয়াংকাই নিজেকে সামলানোর আগেই স্টোন মনস্টার নিজের পাম ব্যবহার করে তার উপর ভয়ঙ্কর হেট দেয়। ফলে ইয়াংকাই মাটির ভেতরে ঢুকে গেছে এমনটাই তার টিমের মনে হয়। তারা ভীষণ চিন্তায় পড়ে যায়, তাদের মনে হচ্ছিল ইয়াংকাই হয়তো আর বাঁচবে না। শ্যাং এতটাই উদ্বিগ্ন হয়ে পড়ে যে ইয়াংকাইকে বাঁচাতে তার দিকে দৌড়ে যায়, কিন্তু সে পৌঁছনোর আগেই ইয়াংকাই নিজেই সেই পাম তুলে ধরে নিজের পাওয়ার আনলিশ করা শুরু করে দিয়েছিল। ইয়াংকাই নিজের এনার্জি রিলিজ করতে করতে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। সে মনস্টারের পাম ওপরে তুলে ফেলেছিল। এটা দেখে তার টিমমেটস অবাক হয়ে যায়, তাদের বিশ্বাসই হচ্ছিল না সে কিভাবে এটা করল। ইয়াংকাই এতটাই পাওয়ার রিলিজ করেছিল যে সে ধাক্কা দিয়ে সেই স্টোন মনস্টারকে দেয়ালের দিকে ঠেলে দেয়। এটা করতে গিয়ে তাকে এত প্রেশার রিলিজ করতে হয়েছিল যে তার পায়ের নিচের মাটিও ভয়ঙ্করভাবে ফেটে গিয়েছিল। এদিকে স্টোন মনস্টার ইয়াংকাইয়ের এই কাজ দেখে প্রচণ্ড রেগে যায়। সে একটি শক্তিশালী পাঞ্চ তৈরি করে তাকে মাটিতে আঘাত করে। সেই আঘাত থেকে যে এনার্জি ওয়েভ বের হয়েছিল তার প্রভাবে শ্যাং আর ইয়াংকাই দুজনেই পাথরে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু ওয়েনিউ টাওয়ারের সেই মোটা ডিসাইবল দুজনকেই ধরে ফেলে, ফলে তারা বেঁচে যায়। সিনিয়র সিস্টার জাও ইয়াংকাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ইয়াংকাইয়ের অবস্থা তখন খুবই খারাপ ছিল। সে বলল, ভালো হয়েছে যে ওই মনস্টার ইন এনার্জিওয়ালা হাত ব্যবহার করেছে, তাই আমার ইয়াং এনার্জি তাকে কাউন্টার করতে পেরেছে। না হলে যদি সে ইয়াং হ্যান্ড ব্যবহার করত তাহলে আমার এনার্জি অ্যাবজর্ব করে নিত। তার কথা শেষ হওয়ার আগেই অন্যদিকে সেই স্টোন মনস্টার আবার দ্রুত আরও বেশি স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে, নিজেকে আরও শক্তিশালী করতে থাকে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। যতবারই তারা ফাইট করছে ততবারই সে আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। তাহলে কি তাদের ফাইট করার কারণেই সে এক্সট্রা এনার্জি পাচ্ছে? এই কথা ভেবেই তারা বুঝতে পারে যে তাকে আর এনার্জি অ্যাবজর্ব করতে দেওয়া যাবে না, তাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে, না হলে সে আগের চেয়েও পাওয়ারফুল হয়ে যাবে। এই ভাবনা মাথায় আসতেই সব টিমমেটস একসাথে সেই মনস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সফলভাবে তাকে ডিস্ট্র্যাক্ট করতে সক্ষম হয়। সবাই একে একে অ্যাটাক করে তার হাত ভাঙার চেষ্টা করতে থাকে। কিন্তু এই প্রসেসে যত শক্তি দিয়ে তারা অ্যাটাক করছিল ঠিক ততটাই ফোর্স দিয়ে মনস্টারও তাদের সবাইকে হিট করছিল। এবার সে ভয়ঙ্কর পরিমাণ এনার্জি রিলিজ করেছিল, ফলে সব টিমমেটস ছিটকে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই অ্যাটাকে হিট হওয়ার পর ইয়াংকাই যখন নিজেকে সামলায় তখন তার হাত ভীষণভাবে কাঁপছিল। সেটা দেখে সে বলল, আচ্ছা, এখন বুঝতে পারলাম, আমাদের মেথড একদম ঠিক, এটা ভুল নয়। আসলে আমাদের স্পিরিচুয়াল স্ট্রেংথই কম পড়ছে, আর এই ভয়ঙ্কর ব্যাটেলের কারণে আমাদের পুরো টিমের স্ট্যামিনাও দ্রুত কমে যাচ্ছে। ইয়াংকাই এই কথাগুলো বোঝাচ্ছিল, আর অন্যদিকে সেই মনস্টারের কারণে বাকি টিমমেটস এদিক ওদিক ছিটকে যাচ্ছিল, কারণ সে পা দিয়ে তাদের পিষে ফেলতে চাইছিল, তাই তার অ্যাট্যাক্স আরও বেশি তাদের ওপর পড়ছিল। তারা এই মনস্টারের বিরুদ্ধে কিছুই করতে পারছিল না, বরং ক্রমেই আরও উইক হয়ে পড়ছিল। এই কারণেই তাদের কাছে সেই মনস্টার আগের চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছিল। ইয়াংকাই এই ইনফরমেশন বুঝতে বুঝতে আবারও ফাইট চালিয়ে যাচ্ছিল। একই সাথে এখন তাদের জন্য সার্ভাইভ করা আরও কঠিন হয়ে উঠছিল, কারণ সেই মনস্টার প্রায় তাদের প্রাণটাই নিয়ে নিচ্ছিল। তারা প্রায় হাল ছেড়ে দিয়েছিল, এমনকি মনস্টার এখন তাদের উপর অ্যাট্যাক করার জন্য দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখেই সুযোগ বুঝে ইয়াংকাই সেই মনস্টারের উপর লাফিয়ে উঠে যায়, তারপর দ্রুত উপরে উঠে সরাসরি তার মাথায় অ্যাট্যাক করা শুরু করে একটি ভয়ঙ্কর কিক দিয়ে। এই কিক খেয়ে মনস্টার কিছুক্ষণের জন্য হচকচিয়ে যায়। তখন তার টিমমেটস বুঝে যায় যে এখন তাদের কি করতে হবে, তাই তারা সবাই ইয়াংকাইয়ের পথ অনুসরণ করে মনস্টারের বডির চারপাশে উঠে তাকে অ্যাটাক করতে শুরু করে। একসাথে এতগুলো অ্যাটাক তার শরীরে পড়তে থাকায় মনস্টার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় অ্যাটাক পড়ার কারণে এবার ধীরে ধীরে তার ড্যামেজ হওয়াও শুরু হয়ে যায়। ইয়াংকাই এবং বাকি দুই ছেলেও মনস্টারের অন্য হাতের ওপর অ্যাটাক করতে শুরু করে। একই সাথে ইয়াংকাই চিৎকার করে দুই মেয়েকে বলে তাদের ইন পাওয়ার ব্যবহার করে মনস্টারের অন্য হাতেও অ্যাটাক করতে। ইয়াংকাইয়ের কথা শুনে তারা ঠিক তাই করে। মনস্টারের অ্যাটাক এড়িয়ে তারা নিজেদের এনার্জি রিলিজ করে তার হাতের ওপর আঘাত করে, কিন্তু
ততক্ষণে তাদের স্পিরিচুয়াল এনার্জি অনেকটাই কমে গিয়েছিল, ফলে মনস্টার তেমন কিছুই অনুভব করছিল না। এবার 2 মেয়ে বিপদে পড়ে যায়, কারণ মনস্টার তাদের ভয়ঙ্করভাবে চেস করতে শুরু করে। মনস্টার তার 2 হাত ব্যবহার করে তাদের ট্রেস করতে থাকে। এক হাত দিয়ে সেই ইয়াংকাইকে আর অন্য হাত দিয়ে শ্যাং এবং জুকে চেস করছিল। যখন মনস্টারের 2 ফিস্ট একে অপরের সামনে এসে পড়ে, তখন ইয়াংকাই 2 মেয়েকে চিৎকার করে বলে দ্রুত সরে গিয়ে অ্যাটাক ডজ করতে। 2 মেয়ে দ্রুত সরে যায়, আর যখন সেই 2 পাঞ্চ একেবারে কাছাকাছি এসে যায়, তখন ইয়াংকাইও দ্রুত সেই অ্যাটাক ডজ করে ফেলে। ফলে মনস্টার নিজের ইয়াং এনার্জি দিয়েই নিজের ইন এনার্জিকে ভয়ঙ্করভাবে আঘাত করে বসে। 2 অ্যাট্রিবিউট একে অপরের সাথে কোলাইড করতেই মনস্টার তার 2 হাত হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই মাটির স্তূপে পরিণত হয়ে যায়। সবাই তখন ইয়াংকাইকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের মনে হচ্ছিল হয়তো সেই অ্যাটাক ইয়াংকাইকে হিট করেছে। কিন্তু ঠিক তখনই ইয়াংকাই তাদের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়াংকাইকে দেখে শ্যাং সবচেয়ে বেশি খুশি হয়। ইয়ানকাইকে নিরাপদ দেখে সে আবেগে ভেসে বলে, ভালো হয়েছে তুমি ঠিক আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমাদের গাইড না করতে তাহলে আমরা সবাই এই স্টোন মনস্টারের হাতেই মারা যেতাম। সে তো প্রায় তার বিশাল হাত দিয়ে আমাদের সবার কবরই খুঁড়ে ফেলেছিল। ফ্যাংইউ টাওয়ারের সেই ডিসাইপলও ইয়াংকাইকে গ্রিট করে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানাতে থাকে। ইয়াংকাই তার জীবন একাধিকবার বাঁচিয়েছিল। এইসব দেখে নিয়াং ভীষণ রেগে যায়। সে বলে, এই ককরোচেসটা এমনভাবে তাকে ধন্যবাদ দিচ্ছে যেন সে না থাকলে আমরা কেউই এখানে কিছু করতে পারতাম না। এত বাড়িয়ে বলার কি দরকার ছিল? আমরা তো শুধু তাকে সাপোর্টই দিয়েছি। ঠিক তখন ইয়াংকাই মনস্টারের বডি থেকে বের হওয়া মার্শাল আর্ট বের করে সবাইকে দেখায়। সেটা ছিল ইয়াং অ্যাট্রিবিউটের একটি মার্শাল আর্ট। সেই আর্থ গ্রেড ট্রেজার দেখে নিয়াং আর তার সঙ্গীর চোখ আবার জ্বলে ওঠে। সিনিয়র সিস্টার ঝো সেটি নেওয়ার আগেই শ্যাং বলান্ঠে, এই মার্শাল আর্টের উপর অন্য কারণ নয়, ব্রাদার ইয়াংকাইয়েরই অধিকার আছে। হয়তো আপনি ভুলে গেছেন আগে কি বলেছিলেন। ফ্যাংইউ টাওয়ারের সেই ডিসাইপলও ইয়াংকাইয়ের সমর্থনে বলে, হ্যাঁ, আমরা আগেই ঠিক করেছিলাম যে সামনে যে মার্শাল আর্ট স্কিল আসবে তাই ইয়াংকাইই পাবে। এখন 3 জন এক দলে হয়ে যাওয়ায় অন্য 2 জন একেবারে একা হয়ে যায়, তাই না চাইলেও সিনিয়র সিস্টার ঝোকে মেনে নিতে হয়। এটা দেখে নিয়াং আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ ইয়াংকাই যে মার্শাল আর্ট পেয়েছে সেটা আগেরগুলোর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তাই সে দাঁত চেপে মনে মনে বলে, এই অসভ্য ছেলেটা এত সহজে এত ভালো জিনিস কিভাবে পেয়ে যায়। কিন্তু আপাতত সে কিছুই করতে পারে না, কারণ সবাই ইয়াংকাইয়ের পক্ষেই আছে। তাই সে শুধু দাঁত কিড়মিড় করেই চুপ করে থাকে। কিছুক্ষণ পরে আমরা আরেকটি দৃশ্য দেখি। সবাই নিজেদের পাওয়া মার্শাল আর্ট স্কিল পরীক্ষা করছিল। নিয়াং একটি বেশ পাওয়ারফুল হান্টার স্কিল পেয়েছিল। সে সেটি সামনে থাকা একটি পিলারের ওপর ব্যবহার করে দেখে। স্কিলটি তার বেশ ভালোই লেগেছিল, কিন্তু তবুও সে ইয়াংকাইকে নিয়ে ভীষণ ঈর্ষান্বিত ছিল। এদিকে ইয়াংকাই সবার স্কিল পরীক্ষা করে ভাবছিল, দেখা যাক সে কি পেয়েছে। সে যখন সেই মার্শাল আর্ট অবজর্ভ করে, তখনই তার বডি থেকে প্রচণ্ড ইয়াং এনার্জি বের হতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা সবার দৃষ্টি তার দিকে চলে যায়। নিয়াংয়ের চোখ তো বিস্ফারিত হয়ে যায় যখন ইয়াংকাই একটি ভয়ঙ্কর ফিস্ট তৈরি করে সামনে থাকা পিলারের উপর আঘাত করে। তার বডি থেকে প্রচণ্ড ফায়ার বের হচ্ছিল। সেই আগুন এতটাই ঝলসে দেওয়ার মতো ছিল যে পাথরটা পুরো লাভার মতো গলে যেতে থাকে। তার অ্যাট্যাক সেই পাথরের মাঝখানে বিশাল একটি হোল তৈরি করে দেয়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, ইয়াংকাইয়ের অ্যাট্যাক কতটা শক্তিশালী। নিয়াং মনে মনে ক্ষোভে জ্বলতে থাকে, ভাবতে থাকে যদি এই মার্শাল আর্ট সে পেত। এখন তার নিজের হান্টার স্কিলটাই তার আর ভালো লাগছিল না। এদিকে সবচেয়ে বেশি খুশি ছিল ওয়াং। সেই ইয়াংকাইয়ের কাছে এসে বলে, ব্রাদার ইয়াংকাই, আপনি আসলে কী ধরনের মার্শাল আর্ট পেয়েছেন? এর অ্যাট্যাক তো অসাধারণ ছিল। ইয়াংকাই বলল, এটা একটি স্কর্চিং অরা, সম্ভবত হেভেন অ্যান্ড আর্থের ফায়ার পাওয়ার থেকে তৈরি। এর শক্তি দিয়ে যে কোনো জিনিস ঝলসে দেওয়া যায়। ইয়াংকাই নিজের পাওয়া মার্শাল আর্ট নিয়ে ভীষণ খুশি ছিল, কারণ এটি তার পাওয়ার প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। এরপর সে এই ভয়ঙ্কর অ্যাট্যাকের নাম দেয় ফ্লেম সান এক্সপ্লোশন। ইমপ্রেসড হয়ে সিনিয়র সিস্টার জো ইয়াংকাইয়ের প্রশংসা করতে পিছপা হয়নি। সে বলল, তোমার পাওয়ার এখন সত্যি রিমার্কেবল হয়ে গেছে। এখন এখানে যদি কোনো কাল্টিভেটর তোমার অ্যাট্যাক দেখে, সে বুঝবে এখানে কোনো বিস্ট লেভেল কাল্টিভেটর এসেছিল। এই ধরনের কথায় সবাই ইয়াংকাইয়ের প্রশংসা করছিল, আর নিয়াংয়ের অন্তর জ্বলছিল। সে রাগে ফুসফুস করে বলল, দেখ তো এই বদমাসটাকে, কিভাবে সে সবার স্পটলাইট কেড়ে নিয়েছে, আর এখন কত ইনোসেন্ট সেজে সবার প্রশংসা কুড়োচ্ছে। সামনে আমি এমন শিক্ষা দেব যে সে নিজের আসল জায়গা মনে করে নেবে। এটা বলেই সে রাগে নিজের মুঠি শক্ত করে। ওরা সবাই অনেকক্ষণ ধরে একই জায়গায় ছিল, তাই তারা আবার তাদের যাত্রা কন্টিনিউ করে সামনে এগোতে থাকে। এবারও ইয়াংকাই লিড করছিল।
এটা দেখেও সেই লোকটির একটুও শান্তি হচ্ছিল না। এগিয়ে যেতে যেতে ইয়াংকাই মাটিতে কিছু মানুষের ফুটপ্রিন্টস দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তার টিমকে থামিয়ে দেয়। জায়গাটা ভালো করে পরীক্ষা করে ইয়াংকাই অবাক হয়ে দেখে এখানে অনেক মানুষের ফুটপ্রিন্টস রয়েছে। তার বুঝতে পারছিল না এত মানুষ জঙ্গলের ভেতরে কি করতে গেছে। ঠিক তখনই কোথাও থেকে একটি বিস্টের প্রচণ্ড রোর শোনা যায়। সেই রোর এত শক্তিশালী ছিল যে সবার কানে প্রচণ্ড চাপ পড়ে। এই রোর শুনে সিনিয়র সিস্টার জো ভীষণ অবাক হয়ে যায়। তার বুঝতে পারছিল না এটা আসলে কি। এখানে ফেংইউ টাওয়ারের এক ডিসাইপল বলে উঠল যে এই রোর যেন সরাসরি তাদের হার্টের উপর আঘাত করছে। এটা নিশ্চিতভাবেই কোনো 5th র্যাঙ্ক ফ্লেম আই গোল্ডেন বিস্ট হবে। আর আমার মনে হচ্ছে এর রোর শুনে বোঝা যাচ্ছে যে এর সঙ্গে ইতিমধ্যেই কিছু লোক ফাইট করছে। 5th র্যাঙ্ক মনস্টারের কথা শুনে সিনিয়র সিস্টার জো বলল, যদি এটা সত্যিই 5th র্যাঙ্ক হয় তাহলে এর মানে এটা ট্রু এলিমেন্টারি রিয়ালমের 6th বা 7th লেয়ারের একজন মানুষের সমান শক্তিশালী। এটা শুনে ইয়াংকাই বেশ সিরিয়ার হয়ে গেল। তারপর সে ফেংইউ টাওয়ারের সেই ডিসাইপলকে, যার নাম জো, বলল, জুনিয়র ব্রাদার জো, শেষ পর্যন্ত তুমি বিস্ট ক্রিয়েচার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? সে একটু নার্ভাস হয়ে উত্তর দিল, কারণ আমি ছোটবেলা থেকেই তাদের সম্পর্কে অনেক পড়াশুনো করেছি। সেই কারণেই তাদের সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে। এমনকি এটাও জানি যে 5th র্যাঙ্ক মনস্টারের সঙ্গে ফাইট করতে হলে কমপক্ষে 10 বা 20 জন মানুষের দরকার হবে। এটা শুনে সিনিয়র সিস্টার শু বুঝতে পারল কেন জঙ্গলের ভেতরের দিকে এতগুলো পায়ের ছাপ যাচ্ছে। সে বুঝে গেল যে এই বিস্টটাকে হ্যান্ডেল করার জন্য 3টে সেক্টর ডিসাইপলরাই নিশ্চয়ই সেখানে জড়ো হয়েছে। আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে, কে জানে হয়তো আমাদের সেক্টর লিডার্সদের আমাদের দরকার হতে পারে। এরপর ইয়াংকাই সহ তার পুরো দল দ্রুত জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। অন্যদিকে জঙ্গলের গভীরে সেই বিস্টটাকে দেখানো হলো, যেখানে সত্যিই 2 সেক্টরের মানুষ তাকে অ্যাটাক করছিল। লিংশিয়াও প্যাভিলিয়নের জিয়ে হং তার টিম নিয়ে লড়াই করছিল, কিন্তু যখন বিস্ট রোর করছিল তখন সে সেই রোর সামলাতে পারছিল না, কারণ সেটা সত্যিই খুব এক্সট্রিম ছিল। এই 5th র্যাঙ্ক মনস্টারের কাছে স্করপিয়নের মতো একটা টেল ছিল, যার মধ্যে ভয়ঙ্কর পয়জন ভরা। তাই সে সেই পয়জন ব্যবহার করে তাদের হিট করার চেষ্টা করতে লাগল। এটা থেকে বাঁচার জন্য ব্লাডি ব্যাটল গ্যাংয়ের লোকেরা নিজেদের সামনে একটা বড় ব্যারিয়ার তৈরি করে নিল। এদিকে বিস্ট তার সঙ্গে ফাইট করতে করতে 2 দলের মধ্যেও তীব্র কম্পিটিশন দেখা যাচ্ছিল। লিংশাও প্যাভিলিয়নের জিয়াংও নিজের সামনে ব্যারিয়ার তৈরি করে সেই পয়জন নিডল থেকে বেঁচে গেল। বিস্ট তখন অন্য দলের উপর অ্যাটাক করছিল। এটা দেখে সুযোগটা কাজে লাগিয়ে ব্লাডি ব্যাটল গ্যাংয়ের সেই লিডার দ্রুত বিস্টটার ওপর অ্যাটাক করতে শুরু করল, কিন্তু বিস্টটার চামড়া ছিল অত্যন্ত মোটা, ফলে তার অ্যাটাকের কোনো প্রভাব বিস্টটার ওপর পড়ল না, বরং সে নিজেই নিজের অ্যাটাকের প্রতিফলনে দূরে ছিটকে পড়ে গেল। আর সেই বিস্ট নিজের এনার্জি আনলিশ করে জিয়ে হংকেও তুলে দূরে ছুঁড়ে ফেলল। জিয়ে হং মাটিতে পড়ে যাওয়ার পর বিস্ট দ্রুত তার ক্লজ দিয়ে তাকে হিট করার চেষ্টা করছিল, কিন্তু জিয়ে হং প্রথমে বিস্টটার চোখে ধুলো ছুড়ে দিল, তারপর একটু দূরে সরে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগল। তার সঙ্গীরাও জিয়ে হংকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু বিস্ট আবার সুযোগ পেয়ে তার উপর অ্যাটাক শুরু করে দিল। অন্যদিকে ব্লাডি ব্যাটল গ্যাংয়ের সেই কোল্ড ডিসাইপলটা আবার একটা ভালো অপরচুনিটি পেয়ে গেল বিস্টটাকে অ্যাটাক করার। বিস্টটা ডিস্ট্র্যাক্টেড দেখেই সে নিজের ইয়াং এনার্জি ব্যবহার করে একটা ওয়েপন তৈরি করল এবং সেটা সরাসরি বিস্টটার গলার মধ্যে ঢুকিয়ে দিল। এটা ঠিক সেই রকম একটা স্পিরিচুয়াল ওয়েপন ছিল যেটা ইয়াংকাই ব্যবহার করেছিল। এই ওয়েপনের কারণে বিস্টটা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তখন পর্যন্ত ফ্যাং ঝিকি নামে সে ডিসাইপল বিস্টটার ওপরেই বসেছিল। বিস্ট তাকে ফেলে দেওয়ার জন্য গোল গোল ঘুরতে শুরু করল। যন্ত্রণার কারণে সে সম্পূর্ণ বেকাবু হয়ে পড়েছিল, তাই বাকি সবাই নিজেদের জীবন বাঁচাতে দূরত্ব বজায় করে নিল। বিস্টটার ঘুরতে থাকার কারণে ফ্যাং ঝিকিকেও শেষ পর্যন্ত নিচে লাফ দিতে হলো। বিস্টটার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল, তার পুরো শরীর জুড়ে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। ফ্যাং ঝিকি আবার অ্যাটাক প্রস্তুত করে তাকে হিট করার আগেই বিস্ট নিজের ক্লজ দিয়ে তার অ্যাটাক ব্লক করে তাকে দূরে ছুঁড়ে ফেলল। তার অ্যাটাক ব্যর্থ হয়ে গিয়েছিল, আর এতে সে ভীষণ রেগে গেল। এদিকে জিয়ে হং রাগে ফেটে পড়ে ফ্যাং ঝিকিকে বলল, তোমাদের ব্লাডি ব্যাটল গ্যাংয়ের লোকেরা এতটা নিচে নামতে পারে ভাবিনি। তোমরা অ্যাটাক করার জন্য লিংশিয়াও প্যাভিলিয়নের লোকদের বেট হিসেবে ব্যবহার করছো। তোমরা সত্যি আমাদের নিয়ে মজা করছো, আর এর জন্য তোমাদের মূল্য দিতে হবে। ফ্যাং ঝিকি আবার তাকে উপহাস করে বলল, তোমাদের কি মনে হয় না যে তোমরাই এই বিস্টটার সঙ্গে ফাইট করার মতো কেপেবল নও, তাই এখন আমাদের উপর দোষ চাপাচ্ছ? এখানে যদি কেউ থাকে যে এই বিস্টটার সঙ্গে ফাইট করতে পারে, তাহলে সেটা আমাদের ব্লাডি ব্যাটল গ্যাংয়ের লোকেরা। আর লিংশিয়াও প্যাভিলিয়নে শুধু সুইয়াকেই আমি নিজের সমান মনে করি, তার বাইরে আর কাউকে চোখেই পড়ে না।
সত্যিই কি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে ফাইট করার যোগ্য? জিয়ে হংয়ের রক্ত যেন ফুটে উঠল। সে এগিয়ে যাওয়ার আগেই তার সাবঅর্ডিনেটস তাকে থামিয়ে দিল। সে নিজেও ভালো করেই জানত যে সে ফ্যাং জিকিকে হারাতে পারবে না। নিজের মনে সে বলল, আমি যদি তোমাকে হারাতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতাম। ঠিক তখনই দুই দলের চোখ পড়ল সেই বিস্টটার ওপর, যে এতক্ষণ নিজেকে সেলফ হিল করছিল যাতে আবার ভালোভাবে তাদের সঙ্গে ফাইট করতে পারে। ঠিক সেই সময় সেখানে ইয়াং কাইয়ের টিম পৌঁছে গেল। আমি এখানে ব্লাডি ব্যাটল গ্যাং আর ফেং ইউ টাওয়ারের ডিসাইপলদের অদলবদল করে ফেলেছিলাম। গত 2 এপিসোড ধরে আমি এই মিস্টেক চালিয়ে যাচ্ছি, আর তোমাদের মধ্যে কেউই আমাকে এটা মনে করিয়ে দেয়নি। দ্যাটস নট গুড। আমি ব্লাডি ব্যাটল গ্যাংয়ের লোকদের ফেং ইউ টাওয়ারের ডিসাইপল ভাবছিলাম, আর ফেং ইউ টাওয়ারের ডিসাইপলদের ব্লাডি ব্যাটল গ্যাংয়ের। তোমাদের মধ্যে কেউই আমাকে আমার মিস্টেক রিয়েলাইজ করায়নি, তাই আবারও একবার আমি তোমাদের তাদের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। এখানে যে টিম ফাইট করছে তাদের একটি লিংশিয়াও প্যাভিলিয়ন, যাদের আমরা ভালোভাবেই চিনি, আর অন্যটা ফ্যাং ইউ টাওয়ারের মানুষ। আর ফ্যাং জিকি হচ্ছে ফ্যাং ইউ টাওয়ারের কোর ডিসাইপল, ব্লাডি ব্যাটল গ্যাংয়ের নয়। ঠিক সেইভাবেই শ্যাং ও ফ্যাং ইউ টাওয়ারের ডিসাইপল, যে নিজের কোর ডিসাইপলকে ফাইট করতে দেখে নিজের টিমে যোগ দিয়ে নিল। অন্যদিকে নিয়া হংওয়ে যখন জিয়ে হংকে দেখল, তখন সে দৌড়ে তার কাছে চলে গেল। দেখে মনে হচ্ছিল যেন সে তার ফলোয়ার। অন্যদিকে সিনিয়র শুয়ের ফাইটে যোগ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এখন যখন তার টিম মার খাচ্ছিল তখন সে ভাবল, যেহেতু এসেছি জয়েন করাই যাক, তাই সেও এগিয়ে গেল। এখানে দুজন মানুষ বেশ রিল্যাক্সড দেখাচ্ছিল। একজন ছিল ব্লাডি ব্যাটল গ্যাংয়ের রু, যে সেখানে নিজের সেক্টের কোনো ডিসাইপলকেই দেখতে পেল না, তাই সে কিভাবে ফাইটে জয়েন করবে। আর অন্যজন ছিল আমাদের ইয়াংকাই। তার তো এমনিতেই জিয়ে হংয়ের সঙ্গে বনিবনা নেই, তাই সে তাকে হেল্প করবে কেন? সে তাই একেবারে শান্তভাবে দাঁড়িয়ে ফাইট দেখতে লাগল। জিয়ে হংকে দেখানো হলো যে নিয়া আর সিনিয়র সিস্টার শুকে দেখে খুবই খুশি হয়ে গেল, কারণ তারা দুজনই খুব শক্তিশালী ডিসাইপল। তাদের নিজের টিমে দেখে সে বলল, এখন এই লোকটার সঙ্গে ফাইট করা অনেক সহজ হবে। এবার আমি তাকে দেখাবো লিংজিয়াও প্যালেডিনের ডিসাইপলরা কতটা শক্তিশালী। অন্যদিকে ফাংজিকিকে দেখানো হলো যে শাংকে দেখে একেবারেই খুশি ছিল না। তার মতে সে শুধু একটা দুর্বল মেয়ে যে এসে তার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে জিয়ে হংয়ের চোখ পড়ে গেল ইয়াংকাইয়ের উপর। তাকে রাগে তাকিয়ে দেখে সে বলল, এই বদমাশ এখানে কি করছে? ওকে দেখলেই আমার অর্ধেক লিটার রক্ত যেন জ্বলে ওঠে। ইয়াংকাইও তাকে রাগের দৃষ্টিতে তাকিয়ে একটু পিছিয়ে দাঁড়িয়ে স্পষ্ট করে দেখিয়ে দিল যে সে তাকে কোনোভাবেই হেল্প করবে না। এদিকে বিস্টটা ইতিমধ্যেই ভীষণ রেগে গিয়েছিল। সে নিজের মুখ থেকে ফায়ার রিলিজ করতে শুরু করল। প্রথমেই সেই অ্যাটাক ফাংইউ টাওয়ারের লোকদের উপর নেমে এসেছিল, তাই ডজ করতে গিয়ে তারা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ে হং একটা শিল্ড বানানোর সুযোগ পেয়ে যায়। সে শিল্ড তৈরি করে তার সঙ্গীদের প্রোটেক্ট করছিল। ঠিক তখনই ফাংজিকি নিজেকে বাঁচানোর জন্য লিংজিয়াও প্যালেডিনের ডিসাইপলদের ঠেলে নিচে ফেলে দিয়ে নিজেই তাদের জায়গায় দাঁড়িয়ে গেল। জিয়ে হং সঙ্গে সঙ্গে তার নামই দিয়ে দিল কাপুরুষ, কারণ সত্যিই তার কাজকর্ম ছিল কাপুরুষদের মতো। এর মধ্যেই সে বিষ তাদের দিকে দ্রুত লাভা ছড়ে যাচ্ছিল। ঠিক তখনই সিনিয়র সিস্টার শু সেখানে উপস্থিত হয়ে নিজের ইন এনার্জি ব্যবহার করে সেই লাভা পুরোপুরি ফ্রিজ করে দিল। জিয়ে হং নিজের পার্টনারের ওপর বেশ গর্ব অনুভব করছিল। তারপর সে দ্রুত সেই বিস্টের কাছে পৌঁছে তাকে জোরে আঘাত করল। বিস্টের অবস্থা তখন পর্যন্ত অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই নিজের প্রাণ বাঁচাতে সে সেখান থেকে পালাতে শুরু করল। এটা দেখে ফাংজিকি নিজের সঙ্গীদের নিয়ে বিস্টার ওপর আবার অ্যাটাক করে দিল। সে বলল, আমরা একে পালাতে দিতে পারি না। তারপর সে তার টিমমেটদের সঙ্গে মিলে সেখানে একটা মাল্টিপল ফরমেশন তৈরি করল, যার ফলে তারা বিস্টটাকে ট্র্যাপ করতে সফল হল। জিয়ে হং নিজের সঙ্গীদের বলল, এটা একদমই ভালো হয়নি। ফ্যাং জিছি এখন পুরো লাভ নিজেই নিতে চাইছে। নিয়ং বলল, ডোন্ট ওয়ারি সিনিয়র ব্রাদার, সব কিছু আমার উপর ছেড়ে দিন। আমি একটা নতুন মার্শাল আর্ট টেকনিক শিখেছি যেটা অসাধারণ। আমি সেটা ব্যবহার করে তাদের থামিয়ে দেব। নিয়ংয়ের পরিকল্পনা ছিল সে নিজের নতুন মার্শাল আর্ট স্কিল দেখিয়ে সবাইকে ইমপ্রেস করবে, আর সেই বিস্টটাকে মেরে সব ক্রেডিট নিজেই নিয়ে নেবে। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল, আমার এই মার্শাল আর্ট মুভ ইয়াং কাইয়ের থেকেও অনেক ভালো, আর আমি এটা সবাইকে প্রমাণ করে দেব। কিন্তু তার ভুল ধারণা ভেঙে যায় যখন সে অ্যাট্যাক করে এবং সেটা ব্যালেন্স করতে পারে না। তার কন্ট্রোল পুরোপুরি হারিয়ে যায়, আর তার সেই থান্ডার হান্টার সরাসরি গিয়ে শ্যাংকে হিট করে। তখনই সে বুঝতে পারে সে কত বড় গন্ডগোল করে ফেলেছে, কারণ শ্যাং মাটিতে পড়ে যেতেই ফরমেশন ভেঙে যায়, আর যে মাল্টিপল ফরমেশনের কারণে বিস্ট আটকে ছিল সেটা ভেঙে যাওয়ার পর বিস্ট খুব সহজেই সেখান থেকে পালাতে শুরু করে।
ফ্যাং জিচি তখন শ্যাংয়ের উপর ভীষণ রেগে যায়। তুমি তো এক দুর্বল মেয়ে, আমাকে সাহায্য করার বদলে আমার কাজ আরও বাড়িয়ে দিলে। শ্যাংও খুব খারাপ অনুভব করছিল। এদিকে দেখানো হলো সেই বিস্ট একটা ভয়ঙ্কর শক্তিশালী অ্যাটাক প্রস্তুত করে ফেলেছে, কারণ সে শ্যাংকে মেরে ফেলতে চাইছিল। সে ছিল তার সবচেয়ে ইজি টার্গেট। ঠিক তখনই ইয়াং কাই সেখানে হাজির হলো তাকে বাঁচাতে। সে নিজের নতুন মার্শাল আর্ট স্কিল ব্যবহার করে বিস্টটার চোয়াল তুলে দূরে ছুঁড়ে ফেলল। তার এই ভয়ঙ্কর মুভ দেখে সেখানে উপস্থিত সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। বিস্ট ইয়াংকাইয়ের আঘাতে ভীষণভাবে ইনজয়ার্ড হয়ে পড়েছিল, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল। কিন্তু শ্যাং তখনও তার পথের সামনে ছিল, তাই ইয়াংকাই তাকে কোলে তুলে সরে দাঁড়াল, আর এর মাধ্যমে সে আবারও শ্যাংয়ের প্রাণ বাঁচাতে সফল হল। বিস্টটাকে পালাতে দেখে জিয়ে হং ভীষণ রেগে গেল। সে ইয়াংকাইকে বলল, ইয়াংকাই, গিয়ে সেই ফ্লেম আই গোল্ডেন বিস্টটাকে ধরে আনো। যদি সেটা পালিয়ে যায় তাহলে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি তোমাকে কঠোর পানিশমেন্ট দেব। যদি সেই বিস্ট আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে ফেংইউ টাওয়ারের ডিসাইপলকে সাহায্য করার অপরাধে লিংশাও প্যাভিলিয়নে ফিরে গিয়ে আমি তোমাকে বড় শাস্তি দেব। ঠিক তখনই ফ্যাংজি কি আবার সামনে এসে নিজের টিমমেটদের বলল, চিন্তার কোনো দরকার নেই, বিস্ট ইতিমধ্যেই ইনজার্ড, আমরা খুব দ্রুত তার লোকেশন খুঁজে বের করে ফেলব। তার বর্তমান অবস্থায় সে পথে পথে নিজের চিহ্ন রেখে গেছে, আমাদের শুধু সেই চিহ্ন অনুসরণ করতে হবে, তারপর আমরা খুব এফর্টলেসলি তাকে মেরে ফেলব। এরপর ফ্যাং আবার জিয়ে হংকে অপমান করে বলল, তুমি কেমন দুর্বল লিডার যে একটা ট্রায়াল ডিসাইপলকেও ঠিকমতো অর্ডার দিতে পারছো না। আমার মনে হয় তাকে তোমার টিম থেকে বের করে দেওয়া উচিত, তাহলেই তুমি ঝামেলা থেকে বাঁচতে পারবে, না হলে সে তোমাকে নিয়ে গর্তে পড়বে। জিয়ে হং আবারও চুপ হয়ে গেল, সে শুধু দাঁত চেপে রইল। আর এদিকে ফ্যাংচি কি, যার কাছে এই মেয়েটা কোনো গুরুত্বই রাখছিল না, সে বলল, ফ্যাংইউ টাওয়ারের এত সুন্দর একটা ডিসাইপল হওয়া সত্ত্বেও তুমি লিংশাও প্যাভিলিয়নের এক ডিসাইপলের কোলে কি করছিলে? তোমাদের মধ্যে কি কিছু চলছে? এই অভিযোগে শ্যাংয়ের উপর ফেংইউ টাওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ পড়তে যাচ্ছিল। তার আগেই সে ইয়াংকাইকে ছেড়ে নিজের টিমের কাছে ভিড়ে গেল। তার এই আচরণে ইয়াংকাই খুব খারাপ অনুভব করল, কিন্তু শ্যাংও পুরোপুরি বাধ্য ছিল। এরপর তাদের টিম লিডার সব ডিসাইপলকে অর্ডার দিল, চলো আমার পেছনে, বিস্টটাকে ধরতে হবে। সবাই সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে শ্যাং ইশারায় ইয়াংকাইকে থ্যাংক ইউ বলল তার প্রাণ বাঁচানোর জন্য। এতে ইয়াংকাই কিছুটা শান্ত হল। এদিকে ব্লাডি ব্যাটল গ্যাংয়ের জো নিজের মাথা খাটাতে লাগল। সে ভাবল, এখানে তো আমি আছি, কিন্তু আমার কোনো লাভ হবে না, কারণ আমার টিম এখানে নেই। যদি আমি ইয়াংকাইকে সাহায্য করি আর এই বিস্টটাকে মেরে ফেলি, তারপর সেই বিস্টের কোর আমার সেক্টে নিয়ে যায়, তাহলে সবার সামনে আমার সম্মান কত বেড়ে যাবে। সবাই বলবে আমি একাই বিস্ট মেরেছি, তখন সবাই আমাকে সম্মান করবে। এই কথা ভাবতেই সে ইয়াংকাইকে বলল, সিনিয়র ব্রাদার ইয়াংকাই, আমি আপনার সঙ্গে যাব সেই বিস্টটাকে খুঁজতে। সবাই চলে যাওয়ার পর আবার জে হং ইয়াংকাইয়ের ওপর রেগে উঠল, তোমার কারণে ফেংইউ টাওয়ারের লোকেরা এই সুযোগটা নিয়ে নেবে, তোমার কারণেই আমরা এত শক্তিশালী বিস্ট হারাতে যাচ্ছি, এর জন্য আমি তোমাকে কঠোর শাস্তি দেব, বলো তোমাকে কি শাস্তি দেব। অন্য ডিসাইপলরাও ইয়াংকাইকে শাস্তি দেবার পক্ষে ছিল, যদিও একটু আগেই তারা সবাই মরতে মরতে বেঁচেছে। জে হং সহ সবাইকে উত্তেজিত দেখে সিনিয়র সিস্টার সুঝাং জাংয়ের কাছে অনুরোধ করে বলল, ইয়াংকাই আগে আমাদের টিমকে অনেক সাহায্য করেছে, সে খুবই ট্যালেন্টেড এবং বুদ্ধিমান, তাকে এভাবে শাস্তি দেওয়া খুব তাড়াহুড়োর সিদ্ধান্ত হবে। সে জে হংকে বলল, আপনার একটু নরম হওয়া উচিত, যদি ইয়াংকাই না থাকতো আমরা সবাই মারা যেতাম, আর শ্যাংকে প্রোটেক্ট করার কথা বললে সে আগে আমাদের টিমেই ছিল, ইয়াংকাই তার প্রাণ বাঁচিয়েছে, এতে বোঝা যায় সে ফ্রেন্ডশিপ কতটা লয়্যালটি নিয়ে পালন করতে জানে, আমাদের এমন লয়াল মানুষকে হারানো উচিত নয়। নিয়ং, যে ইয়াংকাইয়ের বিরুদ্ধে ছিল, সুযোগ নিয়ে বলল, আপনি তার পক্ষ নেবেন না, কোন ফ্রেন্ডশিপ আর কোন লয়্যালটি, সে তো অন্য টিমকে সাপোর্ট করছে। আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি কি এত সহজেই তার চালাকিতে পড়ে যাবেন? সে নিজের সেক্টরের লোকদের সাহায্য করেনি, বরং অন্য সেক্টরের লোকদের সাহায্য করেছে, এতে বোঝা যায় সে কত বড় ট্রেটার। সে বেশ মজা করে ইয়াংকাইয়ের বিরুদ্ধে আঙ্গুল তুলছিল, কিন্তু যখন ইয়াংকাই রাগী চোখে তার দিকে তাকালো, তখন তার সাহস একেবারে উবে গেল। ইয়াংকাই তখন জি হংকে স্পষ্ট করে বলল, দেখো, আমাকে বারবার মিথ্যে অভিযোগে ফাঁসানোর কোনো দরকার নেই, আমরা দুজনেই জানি আগেরবার কি হয়েছিল। আগেরবার এল্ডারন্যান হস্তক্ষেপ করার পর বিষয়টা শান্তভাবে শেষ হয়েছিল, কিন্তু এবার যদি তুমি কিছু ভুল করার চেষ্টা করো তাহলে ভেবে নিও এর পরিণাম কতটা খারাপ হতে পারে। আগেরবার তো কোনো সাক্ষীও ছিল না, এইবার সিনিয়র সিস্টার সু আমার সাক্ষী।
ফিরে যাওয়ার পর আমি এই ব্যাপারটা সেক্টের কাছে ঠিকমতো রিপোর্ট করব। সে সিনিয়র সিস্টার শুকে বলে, আমি যখন ফিরে আসব তখন অবশ্যই আপনি আমার পক্ষে দাঁড়াবেন। এটা বলেই ইয়াংকাই সেখান থেকে বেরিয়ে যায়। শুয়ের খুব খারাপ লাগছিল, কারণ সে জানত ইয়াংকাই কত বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। ইয়াংকাই এল্ডারদের নাম নিয়ে হুমকি দিয়ে চলে গিয়েছিল, আর এতে সত্যি জি হং ভয় পেতে শুরু করে, কারণ সে জানে যদি এল্ডাররা এটা জানতে পারে, হুলংয়ের ব্যাপারে তারা তাকে একবার ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু এই ব্যাপারে যদি তাকে সাসপেন্ড করে দেয়, কারণ এখানে স্পষ্টভাবে ভুলটা তারই, আর সে এটা খুব ভালোভাবেই জানে। সে চাইছিল গিয়ে ইয়াংকাইকে চিরতরে চুপ করিয়ে দিতে, মানে তাকে মেরে ফেলতে। এখানে জি হং বাকি ডিসাইপলসদের বলে, যাও গিয়ে দেখো সে কিভাবে তার কাজ করছে। নিয়ং তো শুধু নিজের ক্ষমতা দেখানোর সুযোগ খুঁজছিল, তাই সে দ্রুত সেখানে চলে যায়। এখানে জি হং আর সিনিয়র সিস্টার শু একা থেকে যায়। এইদিকে ইয়াংকাই সেই বিস্টটাকে ধরার জন্য জঙ্গলের আরও গভীরে ঢুকে যাচ্ছিল। ঠিক তখনই নিয়ং, যে ইয়াংকাইকে একেবারেই সহ্য করতে পারত না, নিজের সঙ্গীদের নিয়ে তার পিছু নিয়ে তাকে খামার আদেশ দেয়। ইয়াংকাই যখন দেখে তারা তাকে অনুসরণ করছে, তখনই বুঝে যায় তারা কি করতে যাচ্ছে। তাই সে তাদের বোঝাতে গিয়ে বলে, চোখ বন্ধ করে জি হংয়ের দাসত্ব করা বন্ধ করো, সে নিজের লাভের জন্য তোমাদের ব্যবহার করছে। তোমরা বুদ্ধিমান, ঠিক আর ভুল নিজেরাই বিচার করতে পারো। নিজের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য সে আমাকে তোমাদের হাতেই মরাতে চায়। সেক্টের কথা সে একটুও ভাবে না। কিন্তু নিয়ং জি হংয়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজি ছিল না। সে বলে, বাজে কথা বন্ধ করো, তুমি একটা অপরাধ করেছ, আর তুমি আমাদের সেক্টকে প্রতারণা করেছ, আর এর শাস্তি হিসেবে আমরা তোমাকে মেরে ফেলব। এটা বলেই নিয়ং আর লিংশাও প্যাভিলিয়নের বাকি সবাই নিজেদের অস্ত্র বের করে ইয়াংকাইয়ের ওপর আক্রমণ শুরু করে। ইয়াংকাই একাই তাদের সব সোয়ার্ড স্ল্যাশ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু একসাথে এত ডিসাইপলসদের সামলাতে গিয়ে সে কারোর ওপর ফোকাস করে আক্রমণ করতে পারছিল না, তাই সে শুধু ডিফেন্সই করে যাচ্ছিল। এই সুযোগে নিয়ং তার নতুন মার্শাল আর্ট থান্ডার র্যাড ব্যবহার করার সুযোগ পেয়ে যায়। সে তার থান্ডার হান্টারের এক ভয়ঙ্কর আঘাত ইয়াংকাইয়ের ওপর ছুড়ে দেয়। যেখানে ইয়াংকাই দাঁড়িয়েছিল সেখানে প্রচণ্ড বিদ্যুতের ঝটকা পড়তে শুরু করে, তবে সৌভাগ্যবশত ইয়াংকাই সেখান থেকে লাফিয়ে সরে যায়। নিয়ং এত তাড়াহুড়ো করে আক্রমণ করতে গিয়ে আশপাশের অনেক গাছ ভেঙে ফেলেছিল। তার সেই শক্তিশালী আক্রমণ দেখে লিংশিও প্যাভিলিয়নের ডিসাইপলসরা খুশি হয়ে ওঠে, কারণ ইয়াংকাই তাদের বেশ খারাপ অবস্থায় ফেলেছিল। নিয়ং কিন্তু থামেনি, বরং আরও চাপ বাড়িয়ে সে থান্ডার আর্ট ব্যবহার করতে থাকে। ইয়াংকাই সেই আক্রমণ এড়িয়ে গাছের ওপর লাফিয়ে পিছিয়ে যেতে থাকে। অনেক গাছ ইতিমধ্যেই মাটিতে পড়ে গেছে। আক্রমণ এড়াতে এড়াতে ইয়াংকাই বলে, এই আক্রমণগুলো খুবই বিপজ্জনক, এগুলো আমার স্পিরিচুয়াল আর্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভাগ্য ভালো হলে আমি শুধু পঙ্গু হতে পারি, আর যদি দুর্ভাগ্য হয় তাহলে এই আক্রমণেই মারা যেতে পারি। এদিকে নিয়ং বিদ্রূপের সুরে বলে, ইয়াংকাই, যদি তুমি এখনই আত্মসমর্পণ করো তাহলে শাস্তি হিসেবে আমি শুধু তোমার একটা হাত নষ্ট করব, বাকি শরীরে কোনো আঘাত দেব না। এটা তোমার জন্য একটা শিক্ষা হবে, যাতে ভবিষ্যতে লিংশিও প্যাভিলিয়নের প্রতি লয়াল থাকো। যেন ইয়াংকাই তার কথা মানবে। ইয়াংকাই হালকা হেসে বলে, ভালো চেষ্টা, চালিয়ে যাও। অন্যদিকে বাকি ডিসাইপলসরা নিয়মের পাশে এসে দাঁড়ায়, যাতে সবাই মিলে ইয়াংকাইকে আক্রমণ করতে পারে। তাদের দেখে ইয়াংকাই গম্ভীর হয়ে ভাবে, এদের চারজনকে সামলানো আমার জন্য কঠিন নয়, কিন্তু নিয়ংয়ের শক্তি সবার মধ্যে সবচেয়ে বেশি। যদি সবাই একসাথে আক্রমণ করে তাহলে আমার প্রাউড বন গোল্ডেন বডি ব্যবহার করেও আমি জিততে পারব না। একটু ভেবে সে সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক তাদের ধোঁকা দিয়ে এখান থেকে পালাতে হবে। তারপর ইয়াংকাই তার নতুন মার্শাল আর্ট সানফ্লেম এক্সপ্লোশন ব্যবহার করে। সে আশপাশের ইয়াং এনার্জি জড়ো করে, তারপর এক বিশাল শক্তির বিস্ফোরণ তাদের দিকে ছুড়ে দেয়। এই আক্রমণে বাকি চারজন ডিসাইপলসের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আঘাতটা তাদের জন্য অত্যন্ত শক্তিশালী ছিল। ভয়ঙ্কর আগুনের আঘাতে তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আর নিয়ংয়ের কথা বললে, সে আঘাতটা খেয়েছিল ঠিকই, কিন্তু তার শরীর খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ ইয়াংকাই যেমনটা ভেবেছিল তার কাল্টিভেশন অনেক বেশি এবং সেই ইয়াংকাইয়ের চেয়েও শক্তিশালী। কিন্তু ইয়াংকাইয়ের উদ্দেশ্য তাকে হারানো নয়, বরং তাকে বিভ্রান্ত করা। সুযোগ পেতেই ইয়াংকাই সেখান থেকে পালিয়ে যায়। এক পলকের মধ্যেই ইয়াংকাইকে অদৃশ্য হতে দেখে নিয়ংয়ের রাগে গলা শুকিয়ে যায়। সে রক্ত মুছতে মুছতে চিৎকার করে বলে, ওই বদমাসটা কিভাবে পালানোর সাহস পেল, তাকে পালাতে দিও না। এদিকে ইয়াংকাই দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অন্য পাশে পৌঁছে যায়। তার শক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। মাটিতে পড়ে নিজেকে সামলে নিয়ে সে বলে, ওই লাইটনিং হুইপ সত্যিই শরীরকে প্যারালাইজ করার ক্ষমতা রাখে, আর সেটা আমাকে আঘাত করেছে।
সে বুঝতে পারে যদি এই শক্তিটাকে কমানো না যায় তাহলে তার হৃদয় বন্ধ হয়ে যেতে পারে, কারণ সেই বিদ্যুৎ ভেতর থেকে তার শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। ইয়াংকাই বুঝতে পারে তার পিছু ধাওয়া করতে করতে তারা নদীর ধারে পৌঁছে গেছে, তাই সে তাড়াতাড়ি লেকের পানিতে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। নিয়ং তার সঙ্গীদের নিয়ে লেকের ধারে এসে যখন রক্তের দাগ দেখতে পায় তখন সে বুঝে যায় ইয়াংকাই নিশ্চয়ই নিজের ক্ষত সারাতে পানির নিচে লুকিয়েছে। সে অন্যদের বলে, তোমরা সবাই তীরে দাঁড়িয়ে অপেক্ষা করো, সে বের হলেই তাকে মেরে ফেলব। সবাই চারদিকে ছড়িয়ে পড়ে তীরে দাঁড়িয়ে ইয়াংকাইয়ের বের হওয়ার অপেক্ষা করতে থাকে। পানির নিচে ইয়াংকাই চারপাশে তাকিয়ে বুঝতে পারে সে চারদিক থেকে ঘিরে গেছে। এক মুহূর্তের জন্য তার মনে হয় এখানেই কি সে ফেসে গিয়ে মরতে চলেছে, কিন্তু সে এখনও হার মানেনি, তাই পানির নিচেই বের হওয়ার কোনো পথ খুঁজতে শুরু করে। তার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছে, বারবার তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। গভীরে ডুব দিতে দিতে ইয়াংকাই হঠাৎ একটা অদ্ভুত জায়গা দেখতে পায়, যেটা যেন একটা কেভের মতো। এটা তাকে অবাক করে দেয়, কারণ পানির নিচেও যেন একটা আলাদা জগৎ রয়েছে। সেই ছোট গর্ত দিয়ে ঢুকে যখন সে ওপরে উঠে আসে তখন সামনে দেখতে পায় একটা বিশাল কেভ। মনে হয় এই কেভটা লেকের সাথেই যুক্ত। সম্ভবত এখন পর্যন্ত কেউ এই জায়গার কথা জানত না, কারণ এখানে এখনও অনেক ট্রেজার, কয়েন্স, ম্যাজিক্যাল হার্বস এবং নানা ধরনের ইকুইপমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইয়াংকাই বুঝে যায় এই জায়গাটা আবিষ্কার করা প্রথম মানুষ সেই, কিন্তু তার শরীরে এত শক্তি নেই যে প্রতিটা জিনিস ভালো করে পরীক্ষা করবে। কেভের দেয়ালে সে অনেক লড়াইয়ের চিহ্ন দেখতে পায়। এতে সে বুঝে যায় এই কেভ অত্যন্ত রহস্যময় এবং বিপজ্জনকও হতে পারে, তাই যত দ্রুত সম্ভব একটা নিরাপদ জায়গা খুঁজে নিজেকে হিল করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আবার কোনো বিপদে পড়ার আগেই যখন সে সেই কেভের সেন্টারে পৌঁছায় তখন সেখানে সে একটা স্কাল দেখতে পায়। সেই স্কালের অবস্থানটা এমন ছিল যেন সে কাল্টিভেশন করছে। তখন ইয়াংকাই বুঝে যায় নিশ্চয়ই এই লোকটা আহত হয়েছিল, নিজেকে হিল করার জন্যে এখানে বসে কাল্টিভেশন করছিল, কিন্তু ঠিক সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেছে। ইয়াংকাই সেই স্কালের দিকে তাকিয়ে বলে, আমি যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে আমার অবস্থাও তোমার মতোই হবে ভাই। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তাড়াতাড়ি সেখানে বসে নিজের কাল্টিভেশন হিলিং শুরু করে দেয়। এদিকে সেই কেভের উপরের দিক থেকে একটা পানির ফোঁটা এসে সেই স্কাল মনস্টারের মাথার উপর পড়ে, আর সাথে সাথেই তার শরীর থেকে প্রচুর ডেমনিক এনার্জি বের হতে শুরু করে। সে হঠাৎ করে কোনো মনস্টারের মতো জোরে জোরে হাসতে থাকে। তার সেই ভয়ঙ্কর হাসি প্রচণ্ড ডেমনিক এনার্জি ছড়িয়ে ইয়াংকাইয়ের সোলের উপর আক্রমণ করতে শুরু করে। সেই ডিমন স্কাল খুব চালাকির সাথে কেভের এন্ট্রেন্স বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দিয়েছিল, যাতে ইয়াংকাই সেখান থেকে পালাতে না পারে। যেই মুহূর্তে ইয়াংকাই বুঝতে পারে যে এই ডিমন স্কাল তার সোলের উপর আক্রমণ করার চেষ্টা করছে, সে দ্রুত নিজের শক্তি ব্যবহার করে সেই আক্রমণকে ব্লক করতে শুরু করে। একই সাথে সে একটা আক্রমণ প্রস্তুত করতে করতে সেই ডিমন স্কালকে বলে, আমাকে ভয় দেখানোর দরকার ছিল না। তারপর হঠাৎ লাফ দিয়ে সে একটা শক্তিশালী পাম অ্যাটাক সেই স্কালের মাথায় মেরে বসে। সঙ্গে সঙ্গে সেই খুলি একটা বোমার মতো বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এতে ইয়াংকাইয়ের সমস্যা কমে না, বরং আরও বেড়ে যায়, কারণ সেই স্কাল বডি ধ্বংস হওয়ার সাথে সাথেই ডিমন স্কাল তার স্পিরিট ফর্মে প্রকাশ পায়, আর সেটা দেখতে ভয়ঙ্কর ছিল। সে ইয়াংকাইকে বলে, ছোট ছেলে, তুমি বেশ চালাক, কিন্তু দুঃখের বিষয় এবার তুমি ভুল করেছ, কারণ তুমি ভুল মানুষের সাথে ঝামেলা করেছ। ও মাফ করো, ভুল স্কালের সাথে ঝামেলা করেছ। এটা বলেই সে আবার তার ডেমনিক এনার্জি ব্যবহার করে ইয়াংকাইয়ের সোলের উপর দখল নেওয়ার চেষ্টা করতে থাকে। ইয়াংকাই সেই ডিমন স্কালের আক্রমণ এড়িয়ে এড়াতে বলে, শেষ পর্যন্ত তুমি কে? ডিমন স্কাল ব্যঙ্গ করে বলে, আমার তো মনে হয় আমি এই জায়গার মালিক, তোমার কি তা মনে হয় না? ইয়াংকাই তাকে উস্কানি দিয়ে বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি একটা স্কাল হয়েও এই ইনহেরিটেন্স কেভের মালিক? এটা শুনে ডিমন স্কাল অপমানিত হয়ে বলে, হ্যাঁ, আমি এই জায়গার মালিক। যেমন তুমি দেখতে পাচ্ছ, এই ইনহেরিটেন্স কেভে বিরল ট্রেজার, মার্শাল আর্ট ম্যানুয়াল আর অনেক রেয়ার হার্বস রয়েছে। এগুলো সব আমার উত্তরাধিকার। যদি তুমি আমার এই ইনহেরিটেন্স নিতে চাও তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সব কিছু তোমার হয়ে যাবে। এটা বলতে বলতে সে ধীরে ধীরে ইয়াংকাইয়ের খুব কাছে এসে তার সোলের উপর দখল নিতে শুরু করে। ডিমন স্কালের পরিকল্পনা ছিল ইয়াংকাইয়ের সোল পুরোপুরি মুছে দিয়ে তার শরীরটা নিজের করে নেওয়া।
ইয়াংকাই তখন আগেই খুব খারাপভাবে আহত ছিল। সে মনে মনে বলে, আমার বর্তমান অবস্থায় আমি মনে হয় বেশি সময় এই ডিমন স্কালের বিরুদ্ধে টিকতে পারব না। সত্যি, খুব সহজেই সেই ডিমন স্কাল ইয়াংকাইয়ের সোল সিতে প্রবেশ করে ফেলে। তার কনশাস মাইন্ডের ভেতরে ঢুকে সে বলে, আমি ভাবতেই পারিনি এত বড় ট্রেজার আমার হাতে চলে আসবে। সে ইয়াংকাইকে ভয় দেখিয়ে বলে, আজ থেকে তোমার সব কিছু আমার। তারপর সে ধীরে ধীরে নিজের ডিমনিক লিকুইড তার ইয়াং সোলের ভেতরে ঢোকাতে শুরু করে, যাতে পুরো শরীরের ওপর দখল নিতে পারে। কিন্তু তার এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে প্রবেশ করে আমাদের স্কাল মনস্টার। এক প্রচণ্ড বিস্ফোরণের সাথে সে উপস্থিত হয়ে ডিমন স্কালকে ভয় পাইয়ে দেয়। তার শক্তি দেখে ডিমন স্কালের অবস্থা খারাপ হয়ে যায়। স্কাল মনস্টার রাগে বলে, এই বুড়ো ভূত, আমার টেরিটরিতে ঢোকার সাহস কিভাবে হলো? তুমি কি সত্যিই ভাবছ আমার প্রাউড বোন গোল্ডেন বডি অবজর্ব করতে পারবে? এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি আমার ফাঁদে পড়েছ। তখন জানা যায় শেষ মুহূর্তে স্কাল মনস্টার ইচ্ছে করেই তাকে সোল সিতে ঢুকতে দিয়েছিল, যাতে তাকে ট্র্যাপ করা যায়, না হলে সে আগেই তাকে শেষ করে দিত। যখন ডিমন স্কাল বুঝতে পারে যে এই মনস্টারের কাছে পিওর গোল্ডেন বোন বডি রয়েছে, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু সে এখনও স্কাল মনস্টারের কথা বিশ্বাস করতে রাজি ছিল না। সে বলে, তুমি কি ভাবছ এমন আজেবাজে গল্প বললে আমি ভয় পেয়ে যাব? এটা বলেই সে একটা শক্তিশালী আক্রমণ ছড়ে দেয়, কিন্তু স্কাল মনস্টার তার পাঞ্জা দিয়ে সেটাকে ব্লক করে দেয়। স্কাল মনস্টার তার টেন্টিকলস ব্যবহার করে ডিমন স্কালকে ধরার চেষ্টা করে, কিন্তু সে সরে গিয়ে আক্রমণগুলো ডজ করে ফেলে। একই সাথে দ্রুত তার ডিমনিক এনার্জি জমা করে সেটাকে স্কালের আকারে রূপান্তর করে স্কাল মনস্টারের উপর জোরালো আঘাত করে। যখন ডিমন স্কাল নিশ্চিত হয়ে যায় যে স্কাল মনস্টার তার আক্রমণ কাউন্টার করতে পারছে না, তখন সে অনেক ছোট ছোট স্কাল তৈরি করে তাকে ট্র্যাপ করে ফেলে। তখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই স্কাল মনস্টার আসলে কোনো শক্তিশালী এন্টিটি নয়, বরং দুর্বল একটা মনস্টার। কিন্তু তার এই ভুল ধারণা খুব বেশি সময় টেকে না, কারণ কিছুক্ষণের মধ্যেই স্কাল মনস্টার তার সামান্য শক্তি মুক্ত করেই সেই আক্রমণ সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তার আওরার আঘাতে ডিমন স্কাল নিজেকে সামলাতেই পারে না। সেই সুযোগে স্কাল মনস্টার আবার তার টেন্টিকলস দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং ভয়ঙ্কর বিদ্যুতের ঝটকা দিতে শুরু করে। এত ভয়ানক আঘাত খেয়ে ডিমন স্কাল চিৎকার করে বলে, শেষ পর্যন্ত তুমি কে, আর তুমি কোন ধরনের টেকনিক ব্যবহার করছো? স্কাল মনস্টারের টেন্টিকলসে পুরোপুরি আটকে থেকেও সে বাঁচার শেষ চেষ্টা করছিল। তার কাছে থাকা একটা নাইফ ব্যবহার করে সে স্কাল মনস্টারের শরীরে ঢুকিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু সেই নাইফ কোনো ক্ষতি না করেই তার শরীরের ভেতর দিয়ে চলে যায়। এটা দেখে ডিমন স্কালের হুঁশ উড়ে যায়। তখন সে বুঝতে পারে তার বাঁচার আর কোনো সুযোগ নেই। স্কাল মনস্টার তখন বলে, আমি গ্রেট ডিমন গডের ইনকারনেশন, আমার সামনে তুমি একটা ছোট পিঁপড়ের মতো, আর তুমি ভাবছো আমাকে আঘাত করতে পারবে? ভয়ঙ্কর বিদ্যুতের আঘাতে কাঁপতে কাঁপতে ডিমন স্কাল বলে, আদে কেন বলনি? আর স্কাল মনস্টার রাগে বলে, ইভিল স্পিরিট, তোকে এমন শিক্ষা দেব যে আর কখনো কারো কনশিয়াস সিতে ঢোকার কথা ভাবতেও পারবি না। এই মুহূর্তে স্কাল মনস্টার ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে বলে, কেননা তোকে অ্যাবজর্ব করে ফেলি, তাহলে ইয়াংকাইয়ের এবিলিটি আরও উন্নত হবে, আর তুইও আর কখনো এই দুনিয়ায় ফিরে এসে কাউকে ক্ষতি করতে পারবি না। বেশ ভালো আইডিয়া, তাই না? এটা বলেই সে ডিমন স্কালকে আরও শক্তিশালী বিদ্যুতের ঝটকা দিয়ে নির্যাতন করতে থাকে। নিজের বিলীন হয়ে যাবার কথা শুনেই ডিমন স্কাল ভয়ে কাঁপতে থাকে। সে প্রাণ ভিক্ষা করে বলে, আমার কাছে অনেক সুপিরিয়র মার্শাল আর্ট টেকনিক আছে, যদি তুমি চাও আমি সেগুলো দিতে পারি, যাতে ইয়াংকাই তার কাল্টিভেশন ঠিক করতে পারে, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে অ্যাবজর্ব করার কথা ভেবো না, আমি খুব কাজে লাগতে পারি স্কাল মনস্টার। এদিকে ইয়াংকাই, যে শান্তভাবে নিজের হিলিং করছিল, ধীরে বলে, তুমি এখন নিজের প্রাণ ভিক্ষা চাইছ? আমার তো ভালো করেই মনে আছে তুমি বলেছিলে আজ থেকে আমার বডি তোমার। তুমি কি সেই সেন্টেন্সটা আবার আমাকে বলবে? বেচারা স্কাল ডিমন এতটাই ভয় পেয়ে যায় যে কাঁপতে কাঁপতে বলে, না না ছোট ভাই, আমি আপনার অ্যাবিলিটি আগে চিনতে পারিনি। যদি জানতাম আপনি আসলে কি, তাহলে আমি কখনোই আপনার সাথে এমন কথা বলতাম না। দয়া করে আমার জীবনটা মাফ করে দিন। আমার কাছে অনেক মালিশিয়াস এনার্জি আছে। যদি তোমরা আমাকে অ্যাবজর্ব করার চেষ্টা করো, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। তার চেয়ে ভালো, আমার কাছে অনেক এক্সিলেন্ট মার্শাল আর্ট টেকনিক্স আর মেথডস আছে, আমি সেগুলো আপনাকে শিখিয়ে দিতে পারি। ইয়াংকাই একদমই অনাগ্রহী ভঙ্গিতে বলল, আচ্ছা তাই নাকি? বলো তো, তোমার কাছে কোন মার্শাল আর্ট টেকনিক আছে? যদি ভালো লাগে তাহলে শিখিয়ে দিও। সেই ডিমন স্কাল ধীরে ধীরে ইয়াংকাইয়ের দিকে এগিয়ে এসে বলল, প্রথম টেকনিকটার নাম হার্ট ডিভাওয়ারিং সিল।
নামটা শুনে ইয়াংকাইয়ের কাছে টেকনিকটা খুব অদ্ভুত মনে হলো। সে বলল, এর ডিটেলস বলো। ডিমন স্কাল বলল, বিশেষ কিছু না, এই মেথডটা প্র্যাকটিস করতে হলে তোমাকে 10 বছরের কম বয়সী বাচ্চাদের দরকার হবে। তাদের হৃদয় বের করে সেই হৃদয় দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। তাদের ব্লাড ব্যবহার করলে তোমার কাল্টিভেশন দ্রুত উন্নত হবে। মাত্র 100 দিনের মধ্যেই তোমার পাওয়ার এত এক্সট্রিম হয়ে যাবে যে তুমি যদি তোমার এনিমিকে আঘাত করো তাদের হৃদয় সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এই টেকনিকের কথা শুনে ইয়াংকাই ভীষণ রেগে যায়। সে সেই মনস্টারকে ধমক দিয়ে বলে, তোর সাহস কি করে হলো এমন ভয়ঙ্কর টেকনিক আমাকে বলার? স্কাল ডিমন ভয়ে কাঁপতে থাকে। তখন স্কাল মনস্টার আবার তাকে জোরে ঝাঁকুনো দিয়ে শাস্তি দেয়। এরপর সে আরেকটা বিশেষ ফ্লাওয়ার টেকনিকের কথা বলতে শুরু করে। ইয়াংকাই ভেবেছিল হয়তো এটা ভালো কিছু হবে, কিন্তু স্কাল ডিমন তার কানের কাছে গিয়ে ধীরে বলে, এর জন্যে তোমার 100-র বেশি ভার্জিন ইন পাওয়ার থাকা মেয়েদের দরকার হবে। এরপর তো ইয়াংকাই প্রচণ্ড রেগে ওঠে। সে গর্জে বলে, ভদ্রভাবে যদি কোনো ভালো টেকনিক থাকে তাহলে বলো, না হলে আমি এক্ষুনি তোমাকে অবজর্ভ করিয়ে দেব। বেচারা স্কাল ডিমন একের পর এক তার সব বাজে টেকনিকের নাম বলতে শুরু করে। এতে ইয়াংকাইয়ের রাগ যেন সপ্তম আকাশে উঠে যায়। সে স্কাল মনস্টারকে বলে, এত নিকৃষ্ট টেকনিক আমাকে বলার অপরাধে এর চেয়ে ভালো হবে আমরা একে অবজর্ভ করে নিই। স্কাল মনস্টার সত্যি সেটাই করতে যাচ্ছিল। দ্রুত সে তার এনার্জি অবজর্ভ করা শুরু করে। প্রসেসটা পুরোপুরি শেষ হওয়ার আগেই ডিমন স্কাল চিৎকার করে উঠল, থামুন, আমি এই ইনহেরিটেন্স কেভে থাকা সিক্রেট টেকনিক আপনাদের শেখাতে রাজি আছি। এটা খুব রেয়ার আর মিস্টিরিয়াস টেকনিক। এই টেকনিকটা কি সেটা জানার জন্য তারা অবজর্ভ করা থামিয়ে দিল। ডিলটা শোনার পর স্কাল মনস্টার সেই ইভিল স্কালকে জোরে জোরে ঝাঁকুনি দিতে লাগল, এটা যাচাই করার জন্যে যে সে মিথ্যে বলছে নাকি সত্যি তার কাছে এমন কোনো স্কিল আছে। ইয়াংকাইও একই প্রশ্ন করল, দেখাও তো আসলে সেটা কেমন মার্শাল আর্ট, কারণ এখন আমি একদমই তোমাকে বিশ্বাস করি না। ইয়াংকাইয়ের কথা শুনে ইভিল স্কাল ভয়ে বলল, এমন কথা কেন বলছেন ইয়াং মাস্টার? আমার এত সাহসও নেই যে আপনার কাছে এত বড় মিথ্যে বলবো। সত্যি আমার কাছে একটা ভালো ট্রিক আছে। তবুও ইয়াংকাই জানতে চাইছিল এটা আগের মতোই কোনো বাজে ট্রিক কিনা, যেখানে তাকে নোংরা কাজ করতে হবে। ইভিল স্কাল বলল, না না ইয়াং মাস্টার, আপনি ভুল ভাবছেন। এই টেকনিক আমার অন্য সব টেকনিকের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আমি এটা পেয়েছিলাম যখন বহু বছর ধরে এই ইনহেরিটেন্স কেভে প্র্যাকটিস করছিলাম। এই টেকনিকের সাথে নেচারের অ্যালাইনমেন্ট জড়িত, আর প্র্যাকটিসের মাধ্যমে আপনি এটাকে আরও উন্নত করতে পারবেন। এবার ইয়াংকাইয়ের সত্যিই এই মার্শাল আর্টের প্রতি আগ্রহ জন্মাতে লাগল। এরপর ইভিল স্কাল সেই উইল স্কেল যেখানে মার্শাল আর্টটা ছিল সেই জেম বের করে দেখিয়ে বলল, দেখুন মাস্টার, এটাই সেটা। এটা একটা প্রেশাস জেম যার ভেতরে কমব্যাট টেকনিক আছে। 1000 বছর আগে যখন আমি এটা মাস্টার করেছিলাম তখন আমিও খুব পাওয়ারফুল হয়ে গিয়েছিলাম। এই কথা বলে সে জেমটা ইয়াংকাইয়ের হাতে তুলে দিল। ইয়াংকাই জেমটা মনোযোগ দিয়ে পরীক্ষা করছিল। তখনই ইভিল স্কাল বলল, ইয়াং মাস্টার, আপনি যতই এটা প্র্যাকটিস করে এনহ্যান্স করবেন, এটা আপনার ফাইটিং এবিলিটিস তত বাড়িয়ে দেবে। তারপর যেই আপনার সাথে ফাইট করবে সে বেশি সময় আপনার সামনে টিকতে পারবে না। তাদের কথা চলছিল, ঠিক তখনই পেছন থেকে স্কাল মনস্টার অদৃশ্য হয়ে গেল, কারণ তার মনে হচ্ছিল এখন আর কোনো বিপদ নেই। ইভিল স্কাল ভদ্রভাবে বলল, ইয়াং মাস্টার, আমার এই উপহারটা গ্রহণ করুন। ইয়াংকাই দাঁড়িয়ে বলল, সত্যি কি এটা তোমার বলা মতোই কাজের জিনিস? যদি তা না হয়? ইভিল স্কাল ভয়ে বলল, এমন কথা বলছেন কেন ইয়াং মাস্টার? আপনি কি ভাবছেন আমি আপনাকে প্রতারণা করব? আসলে যখন আপনি মার্শাল আর্ট প্র্যাকটিস করবেন তখন বুঝবেন। এর হিডেন ডিটেলস আমি এখনও আপনাকে বলিইনি। এই টেকনিকের মধ্যে আরও অনেক নতুন বিষয় আছে। এরপর ইভিল স্কাল সেই টেকনিকের নাম বলল, স্টার মার্ক। কেন জানি না এই নামটা শোনার পর ইয়াংকাই খুব সিরিয়াস হয়ে গেল। সে অবাক চোখে জেমটার দিকে তাকিয়ে রইল, যেন হঠাৎ কিছু মনে পড়েছে। হঠাৎ সেই স্টার জ্যাম থেকে তীব্র আলো বেরিয়ে তার কনসিয়াসনেসের মধ্যে ছড়িয়ে পড়তে লাগল। চারদিকে হাজার হাজার স্টার্স দেখা দিতে লাগল। এক মুহূর্তের জন্য সে চমকে গেল। সে ডিমন স্কালকে বলল, এটা কি হচ্ছে? ইভিল স্কাল বলল, যখন আপনি স্টার মার্ক প্র্যাকটিস করবেন তখন এটা আপনার বডির ভেতরে এক ধরনের স্টারি স্পেস তৈরি করবে। সেখানে আপনি আপনার লাইফ এনার্জি স্টোর করে রাখতে পারবেন। আর যখন সেই লাইফ এনার্জি ফিরে আসবে তখন সেটা আগের চেয়ে 10 গুণ বেশি এফেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই স্টারি প্লেস আপনার লাইফ এনার্জি 10 গুণ দ্রুত বৃদ্ধি করে, আর এর কারণেই আপনার অ্যাটাক আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এই ট্রেনিং প্রসেস এমনকি তখনও চলতে থাকে যখন আপনার এনার ব্রেথ শেষ হয়ে যায়। ধীরে ধীরে সেই এনার্জিও এই স্টার্সের মধ্যে জমা হতে থাকে। পরে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন।
এই কথা বলতে বলতে ইভিল স্কাল একটা দুষ্ট হাসি হাসছিল। ইয়াংকাই সেটা দেখে ফেলল। সে বুঝে গেল ইভিল স্কাল এত ভালো না যে এত পাওয়ারফুল জিনিস এত সহজে দিয়ে দেবে। নিশ্চয়ই এই বোকা মনস্টার কিছু একটা পরিকল্পনা করছে। তাই ইয়াংকাইও একটা বিপজ্জনক হাসি দিল। সে নিজের এনার্জি গ্যাদার করে একটা ভয়ঙ্কর অ্যাটাক ছুড়ে দিল, যা ছিল তার লাইফ এনার্জি। ডিমন স্কালের মেথড অনুযায়ী ইয়াংকাইকে তার লাইফ এনার্জি এখানে ট্রান্সফার করতে হতো। সে ঠিক সেটাই করল। একদিকে ইয়াংকাই খুশি ছিল, কারণ মেথডটা সত্যি কাজ করছে, তার ভাইটাল এনার্জি অ্যাবজর্ব হয়ে গেছে। অন্যদিকে ইভিল ডিমন মনে মনে খুব খুশি হচ্ছিল। সে ভাবছিল, এই মেথড প্র্যাকটিস করতে করতে এর অনেক লাইফ এনার্জি শেষ হয়ে যাবে, আর যখন তুমি পুরোপুরি এক্সস্টেড হয়ে পড়বে তখনই আমি সঙ্গে সঙ্গে তোমার বডি টেক ওভার করব। তোমার লাইফ এনার্জি শেষ হয়ে গেলে সেই মনস্টারও আমাকে থামাতে পারবে না। খুব সহজেই আমি তোমার বডির মালিক হয়ে যাব। এই ভয়ঙ্কর পরিকল্পনা ভাবতে ভাবতেই তার গায়ে গুজবাম্পস উঠছিল। সে আরও খুশি হচ্ছিল এই ভেবে যে সেই ডিমনটাও তার দাস হয়ে যাবে। তখন সে তাকে ছুঁতেও পারবে না, বরং সেই তাকে কন্ট্রোল করবে। তার মনে হচ্ছিল ইয়াংকাই তার পরিকল্পনার কিছুই বুঝতে পারেনি, সে তো শুধু প্র্যাকটিস নিয়েই ব্যস্ত। এদিকে অন্যদিকে ইয়াংকাই নিজের বডি থেকে এনার্জি রিলিজ করে একটা ভয়ঙ্কর পাওয়ারফুল অ্যাটাক তৈরি করছিল। ঠিক তখনই সেই স্টার তার লাইফ এনার্জি ফিরিয়ে দিল, তাও আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে। এখন তার হাতে একটি স্টার মার্কও এসে গেছে। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। মেথডটা সত্যিই কত কাজের। এরপর সে নিজের বাড়তি লাইফ এনার্জি আবার একই স্টাইলে ট্রান্সফার করে, কিন্তু এবার তার হাত থেকে সেই স্টার মার্ক নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়, আর এর ফলে তার বডি সম্পূর্ণ এক্সস্টেড হয়ে পড়ে। সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। যদিও এই পর্যায়ে এসে টেকনিকটা তাকে খুবই ইমপ্রেস করেছে, আর সে নিজের অনেক লাইফ এনার্জিও খরচ করে ফেলেছে। তাই সে বসে কাল্টিভেশন করার কথা ভাবল। যেই মাত্র ইয়াংকাই বসে কাল্টিভেশন শুরু করল, ইভিল মনস্টার মনে মনে ভাবতে লাগল, এটাই তো সেই সুযোগ যার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। সেই সুযোগ নিজেই আমার সামনে এসে গেছে। নিজের ভয়ঙ্কর ইচ্ছা নিয়ে সে তার সোল ওয়েপন বের করে ইয়াংকাই এর বডি দখল করার জন্য এগিয়ে যাচ্ছিল। ঠিক তখন ইয়াংকাই কাল্টিভেশন করতে করতে হঠাৎ এক প্রচণ্ড এনার্জি রিলিজ করে। এতে বেচারার আত্মাই যেন কেঁপে ওঠে। সে যখনই ইয়াংকাই এর কাছে যাওয়ার চেষ্টা করে, ইয়াংকাই ব্রেক থ্রু করে আরেকটা ভয়ঙ্কর এনার্জি রিলিজ করে দেয়। ফলে তার কাছে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছিল না। সে অনেক দূরে পিছিয়ে যেতে বাধ্য হয়। এভাবে বারবার একই ঘটনা ঘটতে থাকে। এতে সেই ইভিল ডিমন ভীষণ কষ্ট পেতে শুরু করে। সে বুঝতেই পারছিল না এখানে আসলে কি হচ্ছে। হঠাৎ ইয়াংকাই আবার এক ভয়ঙ্কর এনার্জি রিলিজ করল। এতে বেচারা চিৎকার করে উঠল। এভাবেই ইয়াংকাই প্র্যাকটিস করতে করতে যেন 2000 বছর পার করে দেয়। আসলে সেই মনস্টারকে এই একই জিনিস 2000 বার সহ্য করতে হয়। শেষ পর্যন্ত বেচারা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এখন তার বডিতে আর এতটুকুও শক্তি নেই যে গিয়ে ইয়াংকাইয়ের বডি দখল করবে। ইয়াংকাই তখন নিজের কাল্টিভেশন শেষ করল। সে বলল, এই হিলিং যথেষ্ট। তাকে সচেতন অবস্থায় দেখে স্কাল ডিমন আবার ভয় ভয় বলল, ইয়াং মাস্টার, আপনার স্কিলস সত্যিই খুব ইমপ্রেসিভ। আমি জীবনে আপনার মতো কাল্টিভেটর কখনো দেখিনি। ইয়াংকাই হালকা একটা হাসি দিয়ে তাকে তাকিয়ে বলল, আমি জানি এতক্ষণ তুমি কি পরিকল্পনা করছিলে। তুমি চাইছিলে আমার এনার্জি শেষ হয়ে যাক, তারপর আমাকে আক্রমণ করবে। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে যে আমার কাছে প্রাউড বন গোল্ডেন বডি আছে, যা এমন পরিস্থিতির জন্যে আগেই প্রস্তুত ছিল। এখানে জানা গেল ইয়াংকাই নিজের লাইফ এনার্জি ব্যবহার করেনি, বরং সে স্কাল মনস্টারের লাইফ এনার্জি ব্যবহার করেছে। তাই বেচারা এখন অচেতন হয়ে পড়ে আছে। এই কারণেই এত এক্সস্টেড হওয়ার পরও ইয়াংকাইয়ের বডিতে তার এনার্জি ঠিকঠাক ছিল। এদিকে অন্যদিকে সেই স্কাল মনস্টার আধমরা অবস্থায় পড়ে বিড়বিড় করে বলছিল, ইয়াংকাই সত্যিই ভয়ঙ্কর। কিন্তু সে ঠিকমতো ইয়াংকাইয়ের নিন্দাও করতে পারল না, কারণ ইয়াংকাই হঠাৎ বলল, তুমি কি বললে? ইয়াংকাইয়ের কাজ শেষ হয়ে গেছে। তাই সে সেই ইভিল স্কালকে বলল, তার মানে আজ থেকে আমি তোমার মাস্টার, তাই তো? নিজের জীবন বাঁচানোর জন্যে না চাইলেও ইভিল স্কালকে ইয়াংকাইকে মাস্টার হিসেবে মানতেই হলো। সে লম্বা লম্বা জ্ঞানগর্ভ কথা বলতে শুরু করল, আমি খুবই লয়াল। আজ থেকে আমি আপনার এক বৃদ্ধ সার্ভেন্ট। আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে আপনার সেবা করব। ইয়াংকাই জানত সে কত বড় অ্যাক্টর, তাই চলে যাওয়ার আগে তাকে হুমকি দিয়ে বলল, তোমার জন্য এটাই ভালো হবে। এরপর ইয়াংকাই বলল, চলো এখন তোমাকে ভালো করে রিফাইন করে অ্যাবজর্ব করি।
এ কথা শুনে বেচারার প্রাণ ওড়ার উপক্রম হলো। সে তাড়াতাড়ি বলল, মাস্টার, আপনি কি বলছেন? একটু দয়া করুন, আমি আপনাকে অনেক সাহায্য করতে পারি। তাছাড়া আমি তো শুধু একটা সাধারণ সোল। আমাকে অ্যাবজর্ব করলেও আপনি তেমন কিছু পাবেন না, কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি আপনাকে অনেক কঠিন পরিস্থিতিতে সাহায্য করতে পারবো। আর এবার আমি কোনো ট্রিক খেলব না, দয়া করে আমার জীবনটা বাঁচিয়ে দিন। এইবার ইয়াংকাইয়ের কাছে ইভিল স্কালের কথাগুলো সত্যি বলেই মনে হলো। তাছাড়া সে ভাবতে লাগল ইনহেরিটেন্স কেভ বিপদে ভরা আর খুবই কমপ্লেক্স। এমন জায়গায় তার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার যে সব কিছু জানে। তবে তার আগে তাকে পরিষ্কার জানতে হবে এই স্কাল মনস্টারের আসল পরিচয় কী, কারণ যদি তার আইডেন্টিটি জানা যায় তাকে কন্ট্রোল করা সহজ হবে। ইয়াংকাই সরাসরি স্কাল মনস্টারকে জিজ্ঞেস করল, তোমার ব্যাকগ্রাউন্ড বলো, আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। স্কাল মনস্টার বলল, মাস্টার, বিশ্বাস করুন, এত বছর কেটে গেছে যে এই ওল্ড সার্ভেন্ট নিজের নামটাও মনে করতে পারে না। শুধু এটুকু মনে আছে, লোকেরা আমাকে আর্থ ডিমেন বলে ডাকত। ইয়াংকাই বলল, ঠিক আছে, তাহলে মনে করে বলো তোমার মৃত্যু কিভাবে হয়েছিল। কিছুক্ষণ ভেবে আর্থ ডিমেন বলতে শুরু করল, এই ইনহেরিটেন্স কেভে এক ডাউ কাপল কাল্টিভেশন করত। তাদের কাছে অসাধারণ মার্শাল আর্ট ছিল। সেই মার্শাল আর্ট দেখে আমার লোভ হয়। সেটা পাওয়ার জন্যে আমি অনেক পাওয়ারফুল মানুষের একটা দল নিয়ে তাদের সাথে লড়াই করতে যাই। সেই ডাউ কাপল খুবই পাওয়ারফুল ছিল, তারা জীবন বাজি রেখে লড়াই করছিল। কিন্তু যখন বুঝল একসাথে এতজনের বিরুদ্ধে তাদের মার্শাল আর্ট রক্ষা করা সম্ভব না, তখন তারা ড্র্যাগন আর ফিনিক্সের রূপ ধারণ করে এই জায়গাটাকে সম্পূর্ণ সিল করে দেয়। ইনহেরিটেন্স কেভ সিল হয়ে যাওয়ার সাথে সাথে আমি আর আমার সব লোক এখানেই ট্র্যাপ হয়ে যাই। হাজার হাজার বছরেও বেরোবার কোনো পথ পাইনি। শেষ পর্যন্ত আমি ডিমন রূপে পরিণত হয়ে যাই। এখন ইয়াংকাই অবশেষে ইনহেরিটেন্স কেভ আর বাইরে থাকা সিলের রহস্যটা পুরোপুরি বুঝে গেল। সে আর্থ ডিম্যানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, খারাপ কাজের খারাপ ফল, তোমার লোভের জন্য এমন হওয়াটাই স্বাভাবিক। বেচারা আর্থ ডিম্যান লজ্জায় মাথা নিচু করে বলল, মাস্টার, আপনি ঠিকই বলেছেন, এত লোভ করা উচিত ছিল না। কিছুক্ষণ ভেবেই ইয়াংকাই বলল, তাই তো আমার মাস্টার অর্থাৎ এল্ডার মেইং সেই ড্র্যাগন এবং ফিনিক্স সিল ভেঙে দিয়েছিলেন। তাই ইনহেরিটেন্স কেভের এনার্জি বাইরে সবাই অনুভব করতে পেরেছিল। সে আবার ভাবল, তার মানে তাদের মার্শাল আর্ট এখনও এখানেই আছে। স্কাল ডিমন খুশি হয়ে বলল, হ্যাঁ মাস্টার, আপনি ঠিকই বলেছেন। এত বছর খোঁজাখুঁজির পর আমি কেবল এই স্টার মার্ক পেয়েছি। ভাবুন তো, এটা তো শুধু সেই মার্শাল আর্টের একটা ছোট স্যাম্পল। যদি আমরা আসল ট্রেজার খুঁজে পাই তাহলে কত পাওয়ার পাব। আমি আপনাকে সাহায্য করব। এভাবে কথা বলতে বলতে তারা দুজন আবার সেই কেভের ভেতরে ঢুকে পড়ল। ইয়াংকাই বলল, যদি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তাহলে আমি তোমাকে আমার সাথে ভেতরে নিয়ে যাব, কিন্তু আবারও যদি কোনো পরিকল্পনা করো। আর্থ ডিমন তাড়াতাড়ি বলল, না না মাস্টার, এখন আমি এমন চিন্তাও করতে পারি না। যদি করি আপনি আমাকে মেরে ফেলবেন। ইয়াংকাই তাকে কন্ট্রাক্ট করার কথা বলল। আর্থ ডিমন এতে পুরোপুরি রাজি হয়ে গেল। সে নিজের এনার্জি ইয়াংকাইয়ের সাথে মার্জ করে নিজের বডিতে একটা সিল বসিয়ে দিল। এই কন্ট্রাক্টের ফলে এখন তার জীবন আর মৃত্যু পুরোপুরি ইয়াংকাইয়ের উপর নির্ভর করছে। সে এখন আর চাইলেও ইয়াংকাইকে আঘাত করতে পারবে না। তাকে সবসময় ইয়াংকাইয়ের লয়াল সার্ভেন্ট হয়েই থাকতে হবে। ইয়াংকাই এতে পুরোপুরি সন্তুষ্ট হল। কিন্তু হঠাৎ তার নজর পড়ল আর্থ ডিমনের ওয়েপনের দিকে। সেটা দেখে সে বলল, তোমার কাছে তো বেশ কিছু ট্রেজার আছে। আমার অনুমতি ছাড়া যদি এগুলো ব্যবহার করো তাহলে তোমাকে বাতাসে উড়িয়ে দেব। বেচারা আর্থ ডিমন ভয়ে বলল, জি মাস্টার, এই ওল্ড সার্ভেন্ট সবসময় এটা মনে লাগবে। এখন ইয়াংকাই যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরোতে চাইছিল। তখন ইয়াংকাই সেই আর্থ ডিমনকে জিজ্ঞেস করল, এখান থেকে বেরোনোর আর কোনো পথ আছে কিনা। আর্থ ডিমন বলল, মাস্টার, আমার পিছনে আসুন, আমি একটা জায়গার কথা জানি। আর্থ ডিমনের পিছনে পিছনে এগোতেই ইয়াংকাই সত্যিই একটা এক্সিট ডোর খুঁজে পেল, যা একটি বড় পাথর দিয়ে সিল করা ছিল। কিন্তু সেই পাথরটা আর্থ ডিমন খুব সহজে সরিয়ে দিল, আর তাতেই তারা সরাসরি একটা জঙ্গলের ভেতরে পৌঁছে গেল। কেভ থেকে বেরোনোর পর ইয়াংকাই চারপাশের এলাকা স্ক্যান করছিল। ঠিক তখনই তার চোখে পড়ল একটা লালচে ট্রেজার, যা দেখতে অনেকটা র্যাডিশের মতো। সেটা খুব দ্রুত গতিতে ইয়াংকাইয়ের চারপাশে ঘুরতে লাগল, যেন তাকে প্রলুব্ধ করছে। ইয়াংকাই তাকে ধরার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সেটার গতি এতটাই দ্রুত ছিল যে ইয়াংকাই হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এতে ইয়াংকাইয়ের সেই ট্রেজারের উপর ভীষণ রাগ উঠে গেল।
ঠিক তখনই অর্থ ডিমন তার ইয়াং মাস্টারের কাছে এসে বলল, ইয়াং মাস্টার, এমন ট্রেজারের হাত পা থাকে, সেই কারণেই এদের স্পিড সত্যিই অনেক বেশি, আর এদের চিন্তাভাবনা ছোট বাচ্চার মতো, তাই এদের প্রলুব্ধ করতে হলে একটু বুদ্ধি খাটাতে হবে। এই ধরনের ক্রিচার ফেটাল এনার্জি অ্যাবজর্ব খুব পছন্দ করে, তাই এদের লোভ দেখানোর জন্য আপনাকে একটু এনার্জি দিতে হবে, সাথে কিছু ইয়াং এসেন্সও। এ নিয়ে দুজন কথা বলছিল। ঠিক তখনই সেই ছোট র্যাডিশের মতো ক্রিচার আবার ইয়াংকাইয়ের মুখের সামনে এসে ঘুরতে লাগল। ইয়াংকাই তাকে মারতে গিয়ে ভুল করে বেচারা অর্থ ডিমনকেই একটা ঘুষি মেরে বসল, কিন্তু অর্থ ডিমন ঘুষি খেয়েও তার পরিকল্পনা থামাল না, বরং নিজের ইয়াং মাস্টারকে বুঝিয়ে বলল, যখন এটা খাওয়ায় ব্যস্ত হয়ে যাবে আর মনোযোগ সরে যাবে, তখনই আপনি এটাকে ধরে ফেলবেন। ইয়াংকাইয়ের এই আইডিয়া ভালো লাগল, তাই তারা দুজন একটা জায়গায় লুকিয়ে নিজের একটু লাইফ এনার্জি আর ইয়াং এসেন্স মিশিয়ে লিকুইড ফর্মে সেই র্যাডিশের সামনে রেখে দিল। র্যাডিশ ক্রিচার সেই এনার্জি খেতে ব্যস্ত হয়ে পড়ল, আর আর্থ ডিমনের কথা মতো ইয়াংকাই একটা ইয়াং নেট তৈরি করে তাকে ধরে ফেলল। ইয়াংকাই যখন সফলভাবে ধরা সেই র্যাডিশটাকে হাতে নিয়ে ভালো করে অ্যাবজর্ব করতে যাচ্ছিল, তখন আর্থ ডিমন আবার তার ইয়াং মাস্টারের প্রশংসা করতে শুরু করল। মাস্টার, আপনি সত্যিই অসাধারণ, আমি আজ পর্যন্ত কাউকে নিজের ইয়াং এনার্জি এভাবে ব্যবহার করতে দেখিনি। কিন্তু অন্যদিকে ইয়াংকাইয়ের কাছে সেই ছোট ক্রিচারটা খুবই মিষ্টি লাগছিল, তাই সে তাকে আরেকটু লাইফ এনার্জি দিয়ে দিল, কারণ মনে হচ্ছিল সে খুব ক্ষুধার্ত। ওকে ভালোবাসা নিয়ে খেতে দেখে ইয়াংকাইয়ের মন আনন্দে ভরে উঠল। সে বলল, আমরাও অনেকদিন কিছু খাইনি, তাই তুমি আগে তোমার ক্ষুধা মিটিয়ে নাও, তারপর একটু বিশ্রাম করো। এটা বলার পর সে তাকে নিজের বডিয়ের ভেতরে লুকিয়ে রাখল। অন্যদিকে অর্থ ডিমন নিজের প্রশংসা করে বলল, দেখলেন মাস্টার, আমি বলেছিলাম না আমাকে সাথে রাখলে আপনার কাজে লাগবে। ঠিক তখনই হঠাৎ করে তারা দুজন জঙ্গলের ভেতরে একটা অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করল। এতে দুজনেই সতর্ক হয়ে গেল। ইয়াংকাই বুঝতে পারল কেউ খুব দ্রুত গতিতে তার দিকেই এগিয়ে আসছে। সো এখন তাদের দিকে কে এগিয়ে আসছে এটা আমরা নেক্সট এপিসোডে দেখতে পারবো, এই জন্য তোমাদের একটু অপেক্ষা করতেই হবে। আর এর সাথে কাল থেকে এই চ্যানেলের শর্টসগুলো একটু চেক করো। আর তোমরা এর আগের ভিডিওর টার্গেট অনেক সহজেই পূরণ করে দিয়েছো, সো আশা করব তোমরা এই ভিডিওতেও ঠিক তেমনই রেসপন্স দেখাবে। এজন্য আমি আর কোনো টার্গেট দিচ্ছি না, কারণ আমি জানি তোমরা সবাই আমার জন্য একটা করে লাইক করেই দেবে। ওকে, আজকের জন্য এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।